যেটা হচ্ছে গিয়ে এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস। এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস আসলে কি, যেটা আমি গতকালকেই বলেছিলাম যে এসইও কাজ করে হচ্ছে গিয়ে কি করে, মানে ফার্স্টে আমি যদি যে কোনো একটা ওয়েব পেজে যাই, গুগল বট ক্রল করে, ক্রল করার পরে ইন্ডেক্স করে, ইন্ডেক্স করার পরে হচ্ছে গিয়ে র্যাঙ্কিংটা করে, এই র্যাঙ্কিংটা আসে। কিন্তু মানে একটা পেজ যে ধরেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম আসে, সিরিয়াল ওয়াইজ আসে, ধরেন 1 থেকে 1000টা র্যাঙ্কে থাকতে পারে, কিন্তু কি কি বিষয়ের উপরে ভিত্তি করে হচ্ছে গুগল এই র্যাঙ্কটা দেখ, মানে কোন কোন আসলে গুগল এখানে কনসিডার করে অথবা সার্চ ইঞ্জিন গুলো কনসিডার করে। তো যেটা বলেছিলাম, ব্রায়ান্ডি, নীল পাটেল সহ অনেকেই আছে যারা হচ্ছে কি এই এসইওর উপরে লিটারালি তারা গবেষণা করে। সো গুগল কখনো ডাইরেক্ট বলে না যে তারা আসলে কি ফ্যাক্টর গুলো দেখে, বাট এরকম হাজার হাজার লাখ লাখ পেজ আপনার অ্যানালাইসিস করে এসইও এক্সপার্টরা 206টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আবিষ্কার করতে পেরেছেন। সো গতকালকেই বলেছিলাম যে এর মধ্যে সবগুলো মেজর না, মেজর র্যাঙ্কিং ফ্যাক্টর আছে আমার 10টা, যেগুলো না থাকলে আসলে সাইট কোনোভাবেই র্যাঙ্ক করানো পসিবল না। তো এগুলো আমরা জানি আসলে, এগুলা তাহলে একটু দেখি এই ফ্যাক্টর গুলো কি আসলে আমার ওয়েবসাইটে, মানে যে ওয়েবসাইটটা আমি র্যাঙ্ক করাতে চাই, মানে সেই ওয়েবসাইটেতে আমার এই ব্যাপারগুলো অবশ্যই থাকা লাগবে। সো র্যাঙ্কিংটা কি, বেসিক্যালি র্যাঙ্কিং হচ্ছে গিয়ে র্যাঙ্কিং হচ্ছে গিয়ে আমি যখন কোনো কিছু একটা লিখে সার্চ করি, এই যে সিরিয়াল ওয়াইজ যে রেজাল্টটা আসে সেটাই কি, সেটাই হচ্ছে আবার র্যাঙ্কিং। এ 1 নম্বরে আছে, এ 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, 7 নম্বরে, 8 নম্বরে। সো এরকম করে অনেক পেজ আছে যারা র্যাঙ্কে এসছে। সো এই যে এরা 1 নম্বরে এসছে বা 2 নম্বরে এসছে, এর কারণটা কি, এর অনেকগুলো কারণ আছে। সো সেটা নিয়ে আসলে আমরা আজকে ডিসকাস করব যে আসলে কোন কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে মানে গুগল র্যাঙ্কটা দেয়, বা আমরা আমাদের সাইটটা নাম্বার 1-এ নিয়ে আসতে পারি। আচ্ছা, সো র্যাঙ্কিংটা কি, আমরা যদি থিওরিটা পড়ি, ইন এসইও র্যাঙ্কিং রেফার্স টু ইওর কন্টেন্টস পজিশন অন দ্য সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজ, এসইআরপি। নাম্বার 1 ranking means that when people search for a particular term, ধরেন আমি যে একটা টার্ম, এটা কি, এটা একটা কিওয়ার্ড, পার্টিকুলার টার্ম, your web page in the first result, এই যে এটা যেমন প্রথম রেজাল্ট, র্যাঙ্কিং এ 1 নাম্বার হওয়া মানে হচ্ছে মানে প্রথমে আসা, একদম প্রথমে আসা। সো হোয়াট এভার, 1 নাম্বারে থাকলে সুবিধাটা কি, মানে এই যে এখানে একটা কি গ্রাফ দেখতে পাচ্ছি যে আসলে মানে টপে থাকার সুবিধা, টপ 10-এ থাকার সুবিধা, বা টপ 10-এ থাকলে আসলে কি হয়। সেখানে গ্রাফ দেখেন যে এখানে কি আছে, নাম্বার অফ ক্লিক, আর এটা হচ্ছে কি পজিশন। 1 নাম্বারে দেখেন সব থেকে বেশি ক্লিক, সিটিআর মানে ক্লিক থ্রু রেট সব থেকে বেশি, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যত কমে তত কিন্তু দেখেন গ্রাফটা কম, মানে আর পরের পেজগুলোতে যেটা বললাম যে থেকে আসলে লাভই নাই। কেন লাভ নাই, দেখেন সেকেন্ড পেজে কোনো ওইভাবে ক্লিকই নাই, ট্রাফিকই নাই। সো একটা জোকস খুবই পপুলার এই এসইও ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে গিয়ে যদি কোনো লাশ গুম করতে চান, তাহলে লাশ গুম করার সব থেকে ভালো জায়গা হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটের সেকেন্ড পেজ, মানে সরি গুগল, মানে সার্চিং এর সেকেন্ড পেজ, গুগলের সেকেন্ড পেজ, কারণ সেকেন্ড পেজে ওইভাবে কেউ একটা যায়ই না, ফার্স্ট পেজ থেকেই সবাই সবার ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে যায়। সো হোয়াট এভার, সো 1 নম্বরে থাকলে সিটিআর সব থেকে বেশি, এটা প্রমাণ আমি আপনাদের দেখাতে পারবো, মানে আমার যেসব কিওয়ার্ড 1 নম্বরে আছে পজিশনে, সেগুলা কেমন ট্রাফিক পায় আর অন্যগুলার কি অবস্থা। সো র্যাঙ্কিংটা আসলে গুগল এখানে কি কি দেখে, র্যাঙ্কিং কিভাবে কাজ করে, গুগল এই জিনিসটা কিভাবে দেখে, ফার্স্টে দেখে পারপাস অফ দ্য পেজ। ধরেন এইটা যে 1 নম্বরে এসছে, আমি লিখে সার্চ করেছি কি
ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ। তো আমি যেহেতু ঘড়ি খুঁজতেছি, সো এটার যেগুলো রেজাল্টে আসছে অবশ্যই এটার পারপাস, আমার পারপাস হচ্ছে ঘড়ি কেনা, আর এই পেজগুলোর পারপাস হচ্ছে গিয়ে ঘড়ি সেল করা। তো পারপাসটা অবশ্যই ম্যাচ করতে হবে আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছেন। পারপাস যদি সেম না থাকে তাহলে এটা ওই কিওয়ার্ডে র্যাঙ্কে আসবে না। কন্টেন্ট কোয়ালিটি এন্ড অ্যামাউন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যাজ এ গুগল গাইডলাইন বা গুগল যেটা বলে মানে গাইডলাইন অনুযায়ী 500 ওয়ার্ডের নিচে বেসিক্যালি কোন কন্টেন্টকেই গুগল আসলে গোনা ধরে না, থিন কন্টেন্ট হিসেবে কাউন্ট করে। থিন মানে হচ্ছে গিয়ে পাতলা, মানে যেগুলোর কোনো ভ্যালু নাই, ওয়েট নাই। ঠিক আছে, সো কোয়ালিটিও একটা ম্যাটার করে, কন্টেন্ট লেখার কোয়ালিটি এটা অবশ্যই রিডার ফ্রেন্ডলি হতে হবে। মানে সার্চ ইঞ্জিন গুলো সব থেকে প্রায়োরিটি থাকে রিডার ফার্স্ট আপনার অ্যাপ্রোচ। মানে রিডার ফার্স্ট অ্যাপ্রোচ বলতে হচ্ছে সার্চ ইঞ্জিন সব থেকে বেশি প্রায়োরিটি দেয় রিডারদের এক্সপিরিয়েন্স। যদি কন্টেন্ট লেখা ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, ইনফরমেশন সঠিক থাকে, তাহলে হচ্ছে গিয়ে এটাকে আমরা হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে পারি। সো মোরলেস যে কোনো কন্টেন্টই লিখেন না কেন, কন্টেন্ট বলতে যেখানে আর্টিকেল, ব্লগ বা যেটাই ধরেন, বা ভিডিও কন্টেন্টও হতে পারে, হোয়াটএভার, বা সবগুলো কম্বিনেশনও হতে পারে। সো কোয়ালিটি অনেক বড় একটা ম্যাটার। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে গুগল হচ্ছে গিয়ে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। সো ও তাদেরকেই র্যাঙ্কে দেয় যারা হচ্ছে গিয়ে একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে আসে। যেহেতু তার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে, মানে সেহেতু আপনার কন্টেন্টে যদি মানুষকে কোয়ালিটি দিতে না পারে, তাহলে সে কেন আপনাকে তার সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে দিবে? সো এটা এটা সবার আগে আপনারা চিন্তা করতে হবে যে আমার ওয়েবসাইটটা কি আসলেই সেই কোয়ালিটির, বা আমার ওয়েবসাইটটা কি আসলেই সেই কোয়ালিটি আছে, বা এইটাকে কোয়ালিটি, মানে এইটাকে কিভাবে কোয়ালিটি ফুল করা যায়। এসইও করার সময় এই চিন্তাটা সবার আগে করতে হবে যে আমার সাইটটাকে অবশ্যই কোয়ালিটি ফুল করতে হবে, ইনফরমেশন ঠিক দিতে হবে, কোয়ালিটি ফুল করতে হবে, দেখতে সুন্দর লাগতে হবে, সব দিক দিয়ে ঠিকঠাক থাকলে তবেই হচ্ছে গিয়ে আপনি টপে র্যাঙ্কে আসতে পারবেন। মানে যেটা বলছি যে র্যাঙ্কে আসা একটা কথা, টপে র্যাঙ্কে আসা আরেকটা কথা, মানে টপে র্যাঙ্ক করতে পারবেন। তাহলে কি আছে? ওয়েবসাইট ইনফো অ্যান্ড ইনফো অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েটার। এখন এই জিনিসগুলোও খুবই মানে ক্লোজলি গুগল চেক করে যে ওয়েবসাইট ইনফো বলতে হচ্ছে গিয়ে ধরেন ওয়েবসাইটটা কবে পাবলিশ করা হয়েছে, কতটা পুরনো, ডোমেইন নেমের ওনার কে, এগুলো কিন্তু দেখা যায়। সো গুগল কি করে? এগুলো চেক করে, আর ডোমেইন আপনার যত পুরনো হয় তত হচ্ছে কি এটার অথরিটি বাড়ে, মানে র্যাঙ্ক করার জোরটা বাড়ে বা পরিচিতি বাড়ে, বা যেটাই বলেন না কেন। আমরা বাসায় গেছি, আমি বাসায় মাইকটা গেছি আমরা। মিউট করে দেন। মাইকটা মিউট করে দেন। সো সেই জোরটা আসলে বাড়ে, মানে জোরটা যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটের রেপুটেশন ভালো ভালো হওয়া লাগবে, যে বা ইনফরমেশনটা কারেক্ট হওয়া লাগবে। সেই ইনফরমেশন কিভাবে দেখবেন? ধরেন আমরা এই সাইটটা কার বা কবে পারচেজ করা হয়েছে এটা ডিটেলটা দেখতে চাই। সো ডিটেল দেখার জন্য আমাদের কি আছে? wiz.com। wiz.com এ গিয়ে আমরা একটা সাইটের এন্টায়ার মানে ডিটেইলস দেখতে পারি, কবে পারচেজ করা হয়েছে, পারচেজ মানে কোন সার্ভারে আছে, কোন হোস্টিং এ আছে, ইনফ্যাক্ট আপনার ওনারের অ্যাড্রেস পর্যন্ত পাওয়া যায়। এইখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, যদি কন্ট্যাক্ট করতে চান পাওয়া যায়। ধরেন আমি এই সাইটটার সম্পর্কে জানতে চাচ্ছি, এই সাইটটা কতটা পুরনো একটু দেখি। সো wiz.com এ যাবেন, wiz.com এ গিয়ে এখানে ডোমেইনটা পেস্ট করবেন, পেস্ট করে সার্চ।
আচ্ছা, এইটার হুইজ গার্ড ওপেন করা আছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা রেজিস্ট্রেশন, এটা ইনফরমেশন দেওয়া দেখা যাচ্ছে না। আচ্ছা, অন্য সাইটগুলো দেখা ট্রাই করি। আচ্ছা, হুইজের সার্ভার কি ডাউন কিনা সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটু অন্য কিছু সার্চ করি। আচ্ছা, সো দেখেন, এই যে runnersworld.com, এটা রেজিস্টার হয়েছিল 1995 সালে। 1995 সালের মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 15 তারিখে, এক্সপায়ার হবে 24 সালে, আপডেট হয়েছে 2023 সালে লাস্ট। সো দেখেন, এর পুরা ডোমেইন হয়তো বা যে কিনেছে তার নামটা দেওয়া নেই, বাট অ্যাড্রেসও দেওয়া আছে, ফোন নাম্বার সহ এখানে দেওয়া আছে। সো ডিটেইলটা আমরা এখানে পেয়ে যাচ্ছি হুইজ.com। আচ্ছা, এইগুলার কেন আসলো না? আচ্ছা, অনেক ওয়েবসাইটে ইনফরমেশন পাবেন না, কারণ হচ্ছে গিয়ে এগুলার কি করে থাকে, হুইজ গার্ড, মানে এই ডোমেইনগুলো কি কি চায় না, পাবলিকলি তাদের ইনফরমেশন শেয়ার করতে চায় না। কিন্তু গুগল এগুলো আবার ঠিকই দেখতে পারে, গুগলের অ্যাক্সেস আছে, হয়তো পাবলিক দেখতে পাচ্ছে না, বাট গুগল এগুলো দেখতে পায়, হোয়াট এভার। সো এইভাবে হুইজ.com থেকে আপনারা যে কোনো ডোমেইন ইনফরমেশন দেখতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, 4 নম্বর হচ্ছে ওয়েবসাইট রেপুটেশন এন্ড কন্টেন্ট ক্রিয়েটর রেপুটেশন। এটা খুব ইম্পর্টেন্ট। ওয়েবসাইট রেপুটেশন যেটা বলছিলাম যে এইটা আসলে কতদিন ধরে আছে, তারপরে হচ্ছে কি আপনার এইটা কোনো মানে পেনাল্টি, মানে পেনাল্টি হিস্টোরি আছে কিনা, বা মানে কোনো সময় এটা পেনাল্টি খেয়েছিল কিনা, তারপরে হচ্ছে গিয়ে এইটা দ্বারা কোনো স্প্যাম হয়েছে কিনা, এইসব রেপুটেশন। তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর রেপুটেশন, মানে কন্টেন্টটা যে ক্রিয়েট করছে তার রেপুটেশন কি, বা সে এই যে ফিল্ডে লিখছে, বা যে যে টপিকের আপনার ওয়েবসাইট, সেই টপিকে এক্সপার্ট কেউ কিনা, এগুলো কি করে, এগুলো গুগল চেক করে। ফর এক্সাম্পল দেখেন, এইখানে যে আর্টিকেলটা লিখেছে যে বেস্ট রানিং শু অফ 2024, এখানে আসলে অথর কারা। সো আমি যদি অথর দেখি, মানে অথর বলতে হচ্ছে এখানে রাইটার, দেখেন এই আর্টিকেলটা হচ্ছে কি রানিং শু নিয়ে লেখা, কিন্তু অথরও দেখেন, অথরও কিন্তু আপনার আচ্ছা, চিফ অফ ফর রানার্স ওয়ার্ল্ড গাইড ফর ব্র্যান্ডেড শু কভারেজ, a true shoe dog, he spent more than a decade testing and reviewing shoes, মানে এর টাউন এক্সপেরিয়েন্সটা দেখেন, মানে এ প্রায় 1 যুগ ধরে শুয়ের উপর রিভিউ করছে। এই জিনিসটাকে গুগল এখন খুবই গুরুত্ব সহকারে দেখে, এই জিনিসটা সামনে আরো বুঝিয়ে বলবো কেন দেখে। আচ্ছা, ইউজার ইন্টারাকশন উইথ পেজ,
টাইম অন পেজ, বাউন্স রেট এন্ড সো অন। ইউজার ইন্টারাকশন, ধরেন আমি শু লিখে সার্চ করেছি, সো ধরেন আমি যদি ঢুকেই একটা ওয়েবসাইটে আমি ঢুকলাম, ঢুকেই যদি বের হয়ে যাই, এটা কি তাহলে নেগেটিভ সিগন্যাল দেয় না একটা সাইট সম্পর্কে? যে কেন আমি যে মানে যে শুটা বা যে ইনফরমেশনের জন্য আমি ওয়েবসাইটে ঢুকেছি সেটা আমাকে এই কন্টেন্টটা স্যাটিসফাই করতে পারেনি, এর জন্য আমি কি করেছিলাম, ঢুকে আর্টিকেলটা না পড়ে সাথে সাথে বের হয়ে গিয়েছি। সো একটা ইউজারকে মানে আপনার টার্গেট থাকা উচিত একটা ইউজারকে আপনি যতক্ষণ ওয়েবসাইটে মানে যত বেশিক্ষণ সময় ওয়েবসাইটে রাখতে পারেন। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ফেসবুক কি ওয়ার্ল্ডের নাম্বার 1 সোশ্যাল মিডিয়া। কেন? কারণ হচ্ছে গিয়ে তাদের এনগেজ করার ক্ষমতা। মানুষ ফেসবুকটা এমন ভাবে ডিজাইন করা যাতে মানুষ হচ্ছে গিয়ে ঢোকার সাথে সাথে একদম এনগেজ হয়ে যায় বা অকুপাইড হয়ে যায়। 5 মিনিটের জন্য ঢুকেও আপনারা কখনো কিন্তু 5 মিনিটের মধ্যে বের হতে পারবেন না। এর জন্য ফেসবুকে মানুষ প্রচুর পরিমাণ সময় স্পেন্ড করে, যেটা তাদের নিজেদেরও খেয়াল থাকে না। ফেসবুকটা কি আসলে মানে ফেসবুকের মডেল কি? ফেসবুকের মডেল হচ্ছে কি ইনফিনিটি স্ক্রল বলে এটাকে, যেটা আপনি স্ক্রল করতে থাকবেন সেটা কখনোই শেষ আর হবে না, এটার কোনো শেষ নাই, এটা হচ্ছে ইনফিনিটি স্ক্রল। সো এরকম এঙ্গেজিং কন্টেন্ট করতে হবে যাতে উপরে মানুষ কি ইনফরমেশন পায়। ইনফরমেশন পেলে বা রাইট জিনিসটা যদি দিতে পারেন তাহলে মানুষ আপনার সাইটে এসে এমনিই থাকবে। বাউন্স রেটটা কি যেটা বললাম, টাইম অন পেজ তো বুঝতেই পারছেন কতক্ষণ ধরে একটা পেজে থাকে। এগুলো আপনার গুগল অ্যানালিটিক্সে দেখা যায়, এটা দেখিয়ে দিবে। বাউন্স রেট হচ্ছে কি আপনার ঢুকেই বের হয়ে যাওয়া, এটা রেটটা কত, এইটা বিলো 40 থাকা মানে হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট প্র্যাকটিস। বিলো 40 বাউন্স রেট যত কম থাকবে একটা সাইটের জন্য তত ভালো। আরেকটা জিনিস এখন গুগল যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে এক্সপার্টাইজ, অথরিটি এন্ড ট্রাস্টওয়ার্দিনেস, ইএটি। এক্সপার্টিস, অথরিটেটিভনেস, অথরিটি, ট্রাস্টওয়ার্দিনেস। এই জিনিসটা কি? ধরেন এই যে রাইটার, এর বায়ো দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এ আসলে এই ব্যাপারে এক্সপার্টিস, এই ফিল্ডে তার বেশ ভালো একটা নাম ডাক আছে, তার মানে তার অথরিটি ভালো, এবং এই ফিল্ডে তাকে সবাই ট্রাস্ট করে, মোটামুটি ট্রাস্ট। সো তো আমি বলতে পারি যে তার ট্রাস্টওয়ার্দিনেসটাও ভালো। আচ্ছা, এইটা না হয় রানিং শু। ধরেন আপনি একটা রানিং শু কিনলেন, কিনে ঠকে গেলেন, হয়তো বা আপনার কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে, কিন্তু গুগলে এমনও কিছু ব্যাপার আছে, মানে গুগল কি, গুগলে বেসিক্যালি তো সবকিছুই আসে, সবাই মোটামুটি মানে ইনফ্যাক্ট একদম নখ থেকে চুল পর্যন্ত সবকিছু আমরা এখন গুগলের উপর মানে গুগলে সার্চ করি। অসুস্থ হলেও গুগল সার্চ করে অনেক ওষুধ খায়। সো এই জিনিসটা অনেক ভয়ঙ্কর। এই জিনিসটা অনেক ভয়ঙ্কর কেন? মানে ধরেন এখন আমি কি, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এসইও করার জন্য কি করলাম, সাইটে ট্রাফিক আনার জন্য মেডিকেল রিলেটেড টপিক, যেমন ধরেন হার্ট অ্যাটাক নিয়ে একটা আর্টিকেল লিখলাম এবং লিখে দিলাম যে এই সব ওষুধ খেলে হার্ট অ্যাটাক 2 মিনিটে ভালো হয়ে যাবে। সেটা ডেঞ্জারাস না? এতে কি হতে পারে, সেই ওষুধটা খেয়ে মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, মানুষ মারাও যেতে পারে সেখান থেকে। সো এইসব ব্যাপারে এই এক্সপার্টিস, অথরিটি এবং ট্রাস্টওয়ার্দিনেস, এই তিনটা ব্যাপার খুব ক্লোজলি গুগল চেক করে, বা এমন সব টপিক যেগুলা মানুষের লাইফে ডিরেক্ট ইম্প্যাক্ট করতে পারে। আচ্ছা, সো ইএটিটা কি, ইএটি এন্ড হোয়াই ডাজ ইট ম্যাটার? আচ্ছা, 2018 সালের অগাস্টে গুগল একটা মেডিক আপডেট দিয়েছিল, সেটা হচ্ছে কি এক্সপার্টিস, অথরিটি, ট্রাস্টওয়ার্দিনেস, এই মেজর র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে তিনটা নিয়ে আসছে। আগে যে ব্যাপারটা ছিল হাই কোয়ালিটি কন্টেন্ট, মানে ছিল হচ্ছে হাই ইএটি। আচ্ছা, হাই কোয়ালিটি কন্টেন্ট একটা ব্যাপার ছিল, হাই কোয়ালিটি কন্টেন্ট দিলে র্যাঙ্কে আসতো, সেখান থেকে তারা কি করেছে, ইএটি তে শিফট করেছে, এক্সপার্টিস, অথরিটি, ট্রাস্টওয়ার্দিনেস।
সো যেটা বলছিলাম, যেই ব্যাপারগুলো ডাইরেক্ট আপনার মানুষের লাইফে ইম্প্যাক্ট করতে পারে সেই সব ব্যাপারগুলোতে, যেমন একটা কি আছে, মানে এই যে এইসব ব্যাপার যেমন কি আছে, এটা ইয়োর মানি ইয়োর লাইফ, এই টপিকগুলোতে ইয়োর মানি, সাপোজ ধরেন কোন ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি মানে ফিনান্সিয়াল অ্যাডভাইস রিলেটেড যদি ওয়েবসাইট থাকে, ধরেন আমি একটা আর্টিকেল লিখলাম যে কোন জায়গায় ইনভেস্ট করলে আপনি 1 মাসে কোটিপতি হয়ে যেতে পারবেন। সো আপনি এখানে কি করলেন, আপনার জীবনের কষ্টার্জিত যত টাকা পয়সা আছে ইনভেস্ট করলেন এবং প্রতারণার শিকার হয়ে চরম ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। সো এর জন্য এই সব টপিকে YMYL, ইয়োর মানি ইয়োর লাইফ, যেগুলোতে ডাইরেক্ট মানুষের লাইফকে ইম্প্যাক্ট করতে পারে, এই টপিকগুলোতে গুগল অনেক মানে কঠোরভাবে কি করে, চেক করে, ম্যানুয়ালি চেক করে। ঠিক আছে? Think about medical sites, financial planning sites, or anything that could change the states of someone happiness, health, and wealth. In fact, ধর্মভিত্তিক কথাবার্তা, রেসিজম, বুলিং, এইসব ব্যাপারে গুগল অনেক স্ট্রিক্টলি দেখে, যেটা কি মানুষের হ্যাপিনেসে ইম্প্যাক্ট করতে পারে, আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে। এইসব টপিকও গুগল অনেক ক্লোজলি চেক করে। ইনফ্যাক্ট নট অনলি সার্চ ইঞ্জিনে, ইউটিউবেও চেক করে থাকে। সো এই জিনিসটা গুগল কিভাবে দেখে, আচ্ছা সো এখানে কি লেখা আছে দেখি, when someone goes to Google for information that could have real world consequences, Google wants to be sure it's giving its users to most accurate information possible. Part of this means evaluating not only the page content but creators' reputation as well. So instead of focusing solely on what site pages says, Google now tries to understand who is saying it, কে বলছে। This is particularly true for YMYL sites. That means looking at each category individually: expertise, authoritativeness, trustworthiness. So, but what is Google exact formula measuring EAT? Well, that's the tricky part. No one outside of Google really knows. Acha. We do, however, know that they have a large team of human searchers to make sure EAT is being measured as accurately as possible. As Href explains, Google measure EAT in three steps. তিনটা স্টেপে দেখে ইঞ্জিনিয়ার কি করে, অ্যালগরিদম ক্রিয়েট করে to improve search results. Quality raters, the human searchers, see the search results with and without changes made by engineers. Google take feedback from quality raters to decide whether or not to use the algorithm change permanently. যেটা আমি বলছিলাম, গুগলের ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই কাজ করে, মানে আমিও কিন্তু একজন কোয়ালিটি রেটার, গুগলের একজন কোয়ালিটি রেটার, যারা আমি হচ্ছে গিয়ে বাংলাদেশের কন্টেন্ট গুলো নিয়ে কাজ করি, বিশেষ করে বাংলাদেশের সার্চ ইঞ্জিনে যেসব আপনার কন্টেন্ট পাবলিশ হয় এবং কন্টেন্ট যে কোনো টাইপের কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট, তারপরে ইউটিউব, সার্চ ইঞ্জিন, এই টাইপের কন্টেন্ট গুলো কি করি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। এই কন্টেন্ট গুলো আমাদের কাছে আসে, কোথায় আসে, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে রেটার হাব। সো রেটার হাবে হচ্ছে গুগল আমাদের দেয় কাজ আমরা হচ্ছে কি ওগুলো চেক করে দেখি। অনেকগুলো আমাদের একটা গাইডলাইন আছে 176 পেজের, সেই গাইডলাইন গুলো অনুযায়ী কি করতে হয়, আমাদের প্রত্যেকটা সাইট চেক করতে হয় যে আসলে যে লিখেছে, মানে এটা তো আসলে আপনার এআই এর পক্ষে বোঝা সম্ভব না যে আসলে যে লিখেছে তার রেপুটেশন কেমন। সো আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া চেক করতে হয়, যেমন বিশেষ করে যদি মেডিকেল রিলেটেড টপিক গুলো আসে তখন আমাদের চেক করতে হয় সে আসলে ডক্টর কিনা, তারপরে সে তার কোনো কিছু ক্রাইটেরিয়া আমি বলি, সবগুলো আসলে মানে বললে সময় শেষ হয়ে যাবে, কিছু ক্রাইটেরিয়া বলি। তার রেপুটেশন আসলে কিভাবে চেক করা হয়,
রেপুটেশন চেক করা হয় তার উইকিপিডিয়াতে প্রোফাইল আছে কিনা, কারণ উইকিপিডিয়াতে আপনি চাইলেই প্রোফাইল খুলতে পারবেন না। তারপরে তার কোনো যে ক্যারিয়ার, তার সেখানে অ্যাওয়ার্ড অথবা অ্যাচিভমেন্ট আছে কিনা, তার কোনো পাবলিকেশন আছে কিনা, বই আছে কিনা, তাকে নিয়ে ভালো কোনো পত্রিকাতে রিপোর্ট আছে কিনা। এছাড়া অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো চেক করার পরে আমরা কি করি, একটা ফিডব্যাক দেই। যে ধরেন ফিডব্যাক থাকে লো থেকে হাই। লো বলতে হচ্ছে গিয়ে লো ট্রাস্টে, মানে লো ট্রাস্ট, তারপরে মিডিয়াম ট্রাস্ট, হাই ট্রাস্ট, এরকম করে অনেকগুলা আপনার স্কেল থাকে। সেই স্কেল অনুযায়ী তারপরে কমেন্ট করার জায়গা থাকে, সেখানে আমরা কি করি, কমেন্ট দিয়ে দিই যে এই আসলে অ্যাকর্ডিং টু দা গাইডলাইন এই আসলে কোয়ালিটি মানে বা স্ট্যান্ডার্ড মেনটেন করছে অথবা করছে না, বা কি প্রবলেম গুলো আছে, সেই ফিডব্যাক গুলো আমরা কি করি, গুগলের কাছে পাঠিয়ে দিই। সেই অনুযায়ী গুগল ফিডব্যাক নিয়ে তারপরে কি করে, সে র্যাঙ্কিংটা দেয়। আচ্ছা, so it's not a perfect system yet but surprisingly accurate to at measuring a site's expertise, authority এবং trustworthiness. So আমরা কি করি, হিউম্যানরা মেজার করে দেখি এটা অ্যাকুরেট হয়। এআই দিয়ে এটা এখনো করাটা সম্ভব না। বিশেষ করে মানে বেসিক্যালি আমাদের কমিউনিটিকে বলা হচ্ছে এআই কমিউনিটি। আমরা হচ্ছে কি এআই এর ট্রেনিং এর ক্ষেত্রে কাজ করছে এখন, বলতে পারেন যে এআই কে আমরা ট্রেন করছি যে সে কিভাবে আসলে ইএটি টা মেজার করবে। আচ্ছা, যেটা বলছিলাম যে গুগল ইউজেস ওভার 200 র্যাঙ্কিং ফ্যাক্টরস ইন দেয়ার অ্যালগরিদমস, বাট সবগুলো মেজর না, মেজর হচ্ছে গিয়ে 10টা। এই 10টাই হচ্ছে গিয়ে আমরা জানবো, 10টা আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা এই জিনিসগুলোকে আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করলে আশা করতে পারি আমাদের সাইটটা ডেফিনেটলি উপরের দিকে র্যাঙ্ক করতে বাধ্য। প্রথমে কি আছে, সিকিউর এন্ড অ্যাক্সেসিবল ওয়েব পেজ, পেজ স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, ডোমেন এজ, ইউআরএল অথরিটি, অপটিমাইজড কন্টেন্ট, টেকনিক্যাল এসইও, ইউজার এক্সপিরিয়েন্স, যেটাকে যে অ্যালগরিদমটাকে বলা হয় র্যাঙ্ক ব্রেইন, লিঙ্কস, সোশ্যাল সিগন্যালস, রিয়েল বিজনেস ইনফরমেশন। সো প্রথমে আছে এ সিকিউর এন্ড অ্যাক্সেসিবল ওয়েবসাইট। প্রথমটা কি আছে, এ ওয়েবসাইট ক্রিয়েটেড ওয়েল কোডেড ওয়েবসাইট বিল্ডার। সো আমরা যেটা গতকালকে দেখেছি, একটা ওয়েবসাইট কোড করে বিল্ড করা হয়। ওয়েবসাইট কি থাকে, মানে ওয়েবসাইটটা তৈরি করা হয় মানে কোডিং এর মাধ্যমে, মানে এবং কোডিং এর মাধ্যমে হচ্ছে গিয়ে হাজার হাজার কোড থাকে আমাদের ওয়েবসাইটটাতে। এই কোডিং করে ডেভেলপাররা কি করে, ওয়েবসাইটটা তৈরি করে। এখন যে কোনো কোড দিয়ে হয়তো মানে ওয়েবসাইটটা তৈরি করতে পারেন, বাট দেখতে সুন্দর হতে পারে, সবকিছুই ঠিকঠাক থাকতে পারে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে গিয়ে কোড যদি বেশি কমপ্লিকেটেড হয়, সেটা কি হয়, এসইও ফ্রেন্ডলি হয় না। সেটা এসইও ফ্রেন্ডলি হয় না। দ্যাটস ওয়াই আপনার কোডিং স্ট্রাকচারটা এমন হতে হবে যাতে করে কি করতে পারে, সার্চ ইঞ্জিন আপনার সাইটটা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে। যেটা যদি সার্চ ইঞ্জিনে কঠিন হয়, তাহলে কি সে আপনার সাইটটা অ্যাক্সেস করবে না, মানে বা ক্রলিং করবে না, কারণ আপনার সাইট আপনার এটা তারা ক্রল করতে বাধ্য না। সো এইটা একটা জিনিস মাথায় রাখবেন এসইওর ক্ষেত্রে। সার্চ ইঞ্জিনকে আপনি আপনার সাইটটা যত ইজি করে দিবেন, যত ইজি করে খাওয়াবেন, তত ইজি আপনার সাইট র্যাঙ্ক করবে। ধরেন একটা কেক ফুল একসাথে মুখে ঢুকিয়ে খাওয়া কিন্তু টাফ, গিলাটাও টাফ, কিন্তু আপনি যদি পিস পিস করে সুন্দর করে দেন তাহলে কিন্তু খাওয়াটা ইজি। সেভাবেই আপনি যদি একটা ওয়েবসাইটকে সেভাবে মানে সুন্দর করে সাজান, সুন্দর করে কোডিং করেন, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটটা ইজিলি এসইও ফ্রেন্ডলি হবে, ইজিলি সার্চ ইঞ্জিন
অ্যাক্সেস করতে পারবে এবং ইজিলি আপনার সাইটটা পড়তে পারবে। আপনি যত ইজি করে দিবেন এটা তত ইজিলি র্যাঙ্কেও যাবে, যত কঠিন করবেন তত কঠিন, মানে র্যাঙ্কে যাওয়াটা তত কঠিন হয়ে যাবে। সেই জিনিসটা এসইও করার ক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন। তাই যাই হোক, তো এই robot.txt ফাইল দ্যাট টেলস গুগল ইট ক্যান or can't look for your site information। robot.txt ফাইল একটা ফাইল, মানে এটা টেকনিক্যাল এসইও, এটা আমরা দেখবো সামনে। এটা ঠিকঠাক মতো কনফিগার করতে হবে এবং একটা সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপ হচ্ছে গিয়ে এই যে আমার সাইট, এইটা একজন মানুষ যেভাবে দেখে একটা রোবট সেইভাবে দেখে না। সো এটার জন্য কি করতে হয়? একটা রোবটের জন্য একটা নকশা তৈরি করতে হয়। সো এটাকে বলা হচ্ছে কি এক্সএমএল সাইট ম্যাপ। সো এটাও ঠিকঠাক মতো তৈরি করতে হয় যাতে বুঝতে, মানে গুগল বুঝে যে আসলে ওয়েবসাইটটা কি সম্পর্কিত এবং এই সাইটে কি কি আছে। সো দ্যাটস ওয়াই উই নিড সাইট ম্যাপ। আর একটা মেজর যে ব্যাপার থাকে সেটা হচ্ছে কি এইচটিটিপি। কি আমরা জানি হোয়াট ইজ এইচটিটিপি? এই যে এখানে যে এইচটিটিপি আসছে, এখানে কি আছে? এইচটিটিপি এস। সো এইচটিটিপি বলেন তো, এইচটিটিপি আর এইচটিটিপি এস কি এক নাকি একই জিনিস? স্যার একটা একটু সিকিউর বেশি মনে হয়। স্যার একটা সিকিউর আর একটা সিকিউর না, এসএসএল অ্যাক্টিভেট করা আর একটা এসএসএল জি স্যার এক্স্যাক্টলি। সো এইচটিটিপি আর এইচটিটিপি একই জিনিস কখনোই না। এইচটিটিপি মানে হচ্ছে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে কি হয়, আপনার আমি যখন ব্রাউজারে কোনো একটা নির্দেশনা দেই, ব্রাউজার এই প্রোটোকলের মাধ্যমে কি করে, সার্ভারে কোয়েরি পাঠায় যে এই পেজটা তুমি ব্রাউজারে লোড করো। তারপরে কি করে, সার্ভার থেকে সেই পেজটা খুঁজে বের করে আপনার ব্রাউজারে চলে আসে। সো এই জিনিসটা ডাটা আদান প্রদান হয় সার্ভার টু ক্লায়েন্ট এই এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে, যেটা ইন্টারনেটে কিভাবে হিসেবে যায়, প্যাকেট হিসেবে যায়। এখন এইচটিটিপি থাকলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে গিয়ে এটা যদি এস না থাকে, বা এস কখন আসে? এস থাকে হচ্ছে গিয়ে যখন এসএসএল সার্টিফিকেট এটাতে ইনস্টল করা থাকে। আচ্ছা, তো প্যাকেট হিসেবে গেলে আসলে সমস্যাটা কি? প্যাকেট হিসেবে গেলে সমস্যা যেটা, আমি ধরেন একটা রিকোয়েস্ট সেন্ড করলাম সার্ভারকে, এর মধ্যে কোনো হ্যাকার অথবা থার্ড পার্টি ইউজার যদি সেই প্যাকেটটা কি করতে পারে, মাঝ রাস্তা থেকে স্নিফ করে নিতে পারে, চুরি করে নিতে পারে। চুরি করে সে কি করতে পারে, আমার প্যাকেটটা যদি ইন্টারপ্রেট করে ফেলে, সে আমার ডাটাটা কিন্তু পেয়ে যাবে। তার মানে আমার প্রাইভেসি এবং সিকিউরিটি দুইটাই হুমকিতে পড়তে পারে। কেন? ধরেন আমি একটা সাইট থেকে প্রোডাক্ট অর্ডার করব, যেটাতে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নাই। তো কি হলো, আমি অর্ডার করলাম, অর্ডার করে আমার ব্যাংক ইনফরমেশনটা সেই সাইটে ইনপুট দিলাম। পারচেজ করতে হলে তো আমার কার্ড ইনফরমেশন দিতে হবে। সো কার্ড ইনফরমেশন দিলাম। ইন দ্য মিন টাইম কি হলো, মাঝখান থেকে একজন থার্ড পার্টি বা হ্যাকার আমার সেই ইনফরমেশনটা চুরি করলো, প্যাকেটটা চুরি করলো। চুরি করে সে আমার ব্যাংকের ইনফরমেশনটা পেয়ে গেল এবং আমার ব্যাংক তো ধরেন তাহলে শেষ। টাকা পয়সা যা আছে, আমার ইনফরমেশন, কার্ডের ইনফরমেশন হ্যাক করে সে সব টাকা পয়সা আমার তাহলে কিন্তু নিয়ে যেতে পারে। আমার ফিনান্সিয়াল, মানে আমার সিকিউরিটি হুমকিতে পড়তে পারে। সো এসএসএল সার্টিফিকেটটা বেসিক্যালি কি করে, এসএসএল সার্টিফিকেটটা হোয়াটসঅ্যাপ কিভাবে কাজ করে আমরা জানি। তার এন্ড টু এন্ড এনক্রিপশন। হ্যাঁ, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে গিয়ে আপনার যে মেসেজটা আপনি যে ইউজারকে পাঠাবেন, একমাত্র আপনি দেখতে পারবেন এবং সে দেখতে পারবে। আপনি যখন পাঠান মেসেজটা, তখন এটা কি হয়, এনক্রিপ্ট হয়ে যায়, তার মানে কোডে কনভার্ট হয়ে যায়। কোডে কনভার্ট হয়ে যখন এটা ওই ডিভাইসে গিয়ে পৌঁছায়, আপনি এনকোড করে পাঠান, সেটা ওই ডিভাইসেই ডিকোড হয়।
সো আপনি এনকোড করলে মাঝখান থেকে সে সেটা, আর যদি কেউ চুরিও করে সেই ডাটাটা আর কেউ পড়তে পারে না। এটাকে বলা হচ্ছে এনকোডিং এবং ডিকোডিং। এই ডিকোডিং এবং এনকোডিংটাই হচ্ছে গিয়ে এসএসএল সার্টিফিকেট করে দেয় একটা সাইটের ক্ষেত্রে। আপনি যখন সার্ভারে ডাটা সেন্ড করবেন, এটা এনকোড আকারে যাবে এবং সার্ভারে গিয়ে ডিকোড হবে। মাঝখান থেকে কেউ চুরি করলে এটা ওই কোড ল্যাঙ্গুয়েজ আর কেউ পড়তে পারবে না। এটাই হচ্ছে কি মূলত এসএসএল সার্টিফিকেটের কাজ। সো এরকম দুষ্টামি আগে অনেক সময় করতাম, মানে আগে এগুলো সম্পর্কে মানুষ অতটা সচেতন ছিল না। দুষ্টামি এখনো করা যায়। আমি কি করি, মানে কিছু প্যাকেট স্নিফার সফটওয়্যার আছে, ওগুলো ইনস্টল করে আমার এলাকার ধরেন ইন্টারনেট মানে যতগুলো হাব আছে সবগুলোতে চালিয়ে রাখলেই হয়। সব প্যাকেট ধরেন আমার কাছে আসবে এবং ওই ইন্টারপ্রেট করে কে কি কথা বলতেছে, কে কি লিখতেছে সব দেখা যায়। ঠিক আছে, সব দেখা যায়। সো এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে কি এনক্রিপশন আর ডিক্রিপশন, এই এসএসএল ভয়েস কল বা ভিডিও কলের ডকুমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, স্যার ভয়েস কল বা ভিডিও কলে কথা বললে স্যার ওইগুলো কি মানে শোনা যায় বা দেখা না ওগুলো তো এনক্রিপ্টেড থাকে। শুধুমাত্র মেসেজ? মেসেজ তারপরে যেগুলো এনক্রিপ্টেড না, বা ধরেন মানে যেসব প্যাকেট এনক্রিপ্টেড না, মানে ধরেন আপনি কোন একটা ওয়েবসাইটে ঢুকবেন, সেটার জন্য আপনি দিয়েছেন, সেটা কে কি করতেছে সবকিছু দেখা যায়, লেখা টেখা সবকিছু, মানে যা টাইপ করতেছেন পাঠাচ্ছেন। আরো কিছু সফটওয়্যার আছে, ঠিক আছে, ওগুলো দিয়ে করা যায়। যেমন বাংলাদেশ ব্যাংক কিভাবে লুট হয়েছিল জানেন? বাংলাদেশ ব্যাংকের যে 100 বিলিয়ন ডলার মানে হ্যাক হলো, এই ব্যাপারটা আপনারা জানেন? জি স্যার। আচ্ছা, যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটা সিভি ডাউনলোড করা হয়েছিল সার্ভারে, ব্যাস। ওই সার্ভার তারপরে কম্প্রোমাইজ করে আস্তে 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 3 মাস সময় নিয়ে পুরো সার্ভার কবজা করে 100 বিলিয়ন ডলার গায়েব। জাস্ট খালি একটা সিভি ওই সার্ভারে, মানে সিভিতে আপনার ছিল ম্যালওয়্যার, ওই ম্যালওয়্যারটা ঢুকিয়ে দিয়েছে, ব্যাস, কাহিনী শেষ। সো এইসবের ক্ষেত্রে সাবধান, মানে কোন লিংকে, অযাচিত কোন লিংক যত কিছুই বলুক, যদি বলে যে তুই এই লিংকে ক্লিক না করলে মারা যাবি, তাও ক্লিক করবেন না। সো লিংক বা যে কোনো মেসেজ, আননোন মেসেজ, যে কোনো লিংক, আননোন লিংকে ক্লিক করা হতে সাবধান। বা অযাচিত ফাইল বা অযাচিত সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন না। হঠাৎ করে দেখবেন যে সারা সর্বনাশ হয়ে গেছে, আপনার ব্যাংক থেকে টাকা পয়সা গায়েব নাই। যেমন একবার আমার মানে ফেসবুকে যেটা বলেছিলাম যে হ্যাক করে আমার প্রায় 50,000 টাকা খেয়ে ফেলছে। ফেসবুকে আমার পেপাল অ্যাড করা ছিল, পেপাল থেকে $50,000 সরাই ফেলছে, মানে ওই হ্যাক করে ফেলছে। সো সাবধান। স্যার ওই টাকাটা কি আর উদ্ধার করতে হ্যাঁ স্যার ওই টাকাটা কি আর উদ্ধার করতে পারেন নাই? না, কোত্থেকে পারবো, প্রায় $500 মতো খেয়ে ফেলছিল। আরো বেশি চাইতো, মানে বেঁচে গেছে আর কি, আমি টাইম মতো ঢুকতে পারছি। $500 মানে আরো বেশি বেশি মানে যে যায় না, এটাই শুকরিয়া আর কি আল্লাহর কাছে, মানে শুকরিয়া, মানে বেশি যেতে পারতো। কারণ ওইটা ছিল আমার মানে ইউকের একটা ফ্রেন্ডের পেপাল অ্যাকাউন্ট, যেটাতে আমি ফেসবুকে অ্যাড রান করতাম। কারণ তখন বাংলাদেশে কোনো পেমেন্ট সিস্টেমই ছিল না। এখন নয় কার্ড দেখেন, তখন কোনো কার্ড ছিল না। আমি ইউকে একটা ফ্রেন্ড ছিল, ওর পেপালে সব টাকা থাকতো এবং ওর পেপালেও ডাইরেক্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা। সো ওই পেপাল যে ঢুকতে পারবে সে মানে তার ব্যাংকের অ্যাক্সেস পেয়ে যাবে, এবং ব্যাংকে তো তার সব টাকা পয়সা থাকে। তো একটা কেলেঙ্কারি হওয়া থেকে বাঁচছে আর কি, মানে তাও $500 খেয়ে ফেলছে। সো এইসব ব্যাপার ক্লিক টিক করা থেকে সাবধান। এটা আমার হয়েছিলাম পরে বুঝতে পারছি। আমি একটা ইন্টারনেট থেকে একটা ওই যে সফটওয়্যার ডাউনলোড করছিলাম, একটা ওই যে ভিডিও এডিটর ডাউনলোড করছিলাম, ক্র্যাকড, ওইটার থেকে ভাইরাস আসছে। ভাইরাস এসে আমার 50,000 টাকা খেয়ে ফেলছে। সো সাবধান। ওই সফটওয়্যারগুলোর ব্যাকলিংকে মনে হয় ভাইরাস ফেলে দেয় না স্যার? হ্যাঁ, বুঝতে পারিনি। সফটওয়্যারগুলোর ব্যাকএন্ডে মনে হয় ভাইরাস লাগায় দেয় নাকি?
হ্যাঁ, মানে এগুলোর সাথে ভাইরাস বাইন্ডিং করা থাকে। এখন তাও তো আগে কিছু আপনার সেফ কিছু সাইট ছিল, যেমন ধরেন আপনার ফাইল হিপ্পো, সিনেট, কিন্তু এখন এগুলোর থেকে ফাইল মানে সফটওয়্যার ডাউনলোড করলেও দেখি মানে আপনার আসে, ভাইরাস আসে। এর জন্য ক্র্যাক অথবা নাল এই টাইপের কোনো কিছু ইউজ করতে যাবেন না। যদি ইউজ তাহলে করতে স্যার হয় যদি কিছু, প্রয়োজন জি পড়ে, বলছি স্যার যদি কখনো কোনো ফাইল বা কোনো সফটওয়্যার প্রয়োজন পড়ে যেগুলো আসলে ক্র্যাক ভার্সন আমাদের দরকার। আচ্ছা, এগুলো ডাইরেক্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন না। কিছু সাইট আছে, যেমন আছে একটা torrentbd.com বা টরেন্ট সাইট আছে, সেখান থেকে নামাবেন। এগুলো মোটামুটি সেফ, কিন্তু অন্য যেসব সাইট আছে ওগুলোর থেকে নামাবেন না। দরকার পড়লে সিডি কিনবেন, মার্কেট থেকে সিডি কিনে নিয়ে আসবেন, বা কোনো ফ্রেন্ডের থেকে, ফ্রেন্ড চালাচ্ছে অনেকদিন ধরে, ওরকম কোনো সফটওয়্যার নিয়ে আসবেন পেন ড্রাইভ থেকে। কিন্তু এগুলো করতে যাবেন না, মানে ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করলেই ধরা। জি শরীফ ভাই বলেন। জি স্যার, সেক্ষেত্রে আমাদের যে মানে ওয়েবসাইট ক্রিয়েশনের যে প্লাগইন গুলো, এলিমেন্টর প্রো, তারপরে আরো বিভিন্ন ধরনের প্লাগইন, এই প্লাগইন গুলো যদি ব্যবহার করি, এইগুলোর ক্ষেত্রে কি এরকম কোনো সমস্যা আছে? মানে ইন্টারনেট থেকে ক্র্যাক গুলা, স্যার ওয়ার্ডপ্রেসে যে প্লাগইন গুলো আর কি, হুম, মানে যেমন ওয়ার্ডপ্রেসের ভিতরে যে প্লাগইন আছে সেটার কোনো সমস্যা নেই, সেগুলো সিকিউরিটি এনশিওর করা থাকে, ওয়ার্ডপ্রেসে এনশিওর করে। কিন্তু আপনি যদি থার্ড পার্টি প্লাগইন, মানে ধরেন এলিমেন্টার প্রো কি, মানে এটা মানে পেইড প্লাগইন না, মানে এটা তো কিনতে হয়। সো এরকম অনেক সাইট আছে যেখানে হচ্ছে ক্র্যাকড প্লাগইন পাওয়া যায়, যেটা হচ্ছে কি অ্যাক্টিভেটেড, কিন্তু এই ক্র্যাকড অথবা এগুলোকে বলা হচ্ছে নাল্ড বা ক্র্যাকড, এই জিনিসগুলো ইউজ করবেন তো ধরা খাবেন, এগুলো করা যাবে না। স্যার এমন কোন উপায় আছে যে এইটায় ভাইরাস আছে চেক করা যায়? ভাইরাস চেক করা গেলেও আপনি ওগুলার কোড থেকে ভাইরাস রিমুভ করতে পারবেন না, তো ওগুলা মানে মোট কথা হচ্ছে করবেন না। করতে পারেন, এখানে বেস্ট প্র্যাকটিস বা বেস্ট উপায় হচ্ছে গিয়ে অনেক আপনার সার্ভিস প্রোভাইডার আছে যারা আপনার বিভিন্ন সফটওয়্যার এবং এই যে প্লাগইন থিম এগুলা কি করে, এগুলা হচ্ছে গিয়ে আপনাদের যে মার্কেট প্রাইস অফিসিয়ালটা অনেক কম প্রাইসে দেয়। যেমন এলিমেন্টার প্রো প্লাগইন মাত্র 250 টাকায় পাওয়া যায় অফিসিয়ালটা। সো এদের থেকে কিনেন, মানে তাও ভালো। স্যার এগুলো কি ওই যে গ্রুপ বেস সার্ভিস সেগুলো? স্যার আমি এটার কথাই জিজ্ঞাসা করেছি, মানে এদের থেকে ক্রয় করে যদি আমরা এটা ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে কিনা? না, সেক্ষেত্রে আমি ট্রাস্টেড যারা তাদের থেকে কিনবেন, একটু দাম বেশি দেন, হয়তোবা এলিমেন্টের অনেকে 100 টাকাও বেচে, সরি, সো 100 টাকাও বেচে। সো ওরকম জিপিএল বা নাল না কিনে, মানে একটু দাম বেশি দেন, 300 টাকা দেন, 350 টাকা দেন, কিন্তু মানে এরকম ট্রাস্টেড জায়গা থেকে ইউজ করেন। এরকম অনেক ট্রাস্টেড পেজ আছে যারা অনেক দিন ধরে বিজনেস করছে, সো এই টাইপের পেজ থেকে কিনেন, মানে তাদের থেকে কিনলে কোনো সমস্যা নেই। বা গ্রুপ বাই যারা সার্ভিস দেয় তাদের থেকে কিনলেন কোনো আজ পর্যন্ত সমস্যা এখনো পর্যন্ত, মানে আমি ইউজ করি মানে কিছু জায়গার, সো ওদেরটা আমি, ওরা ট্রাস্টেড, সো ওদের একটু দাম বেশি নেয়, তাও আমি ওদের থেকে নিই, বাইরের থেকে নিই না। জি ফাতেমাতুজ জোহরা যে হাত তুলেছেন, জি বলেন। কথা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি মাইক্রোফোনটা বা কানেকশনটা ঠিক করে একটু বলেন। আচ্ছা, হোয়াট এভার। সো এইসব ব্যাপার মাথায় রাখবেন, মানে সিকিউরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না, ক্ষতি হয়ে যেতে পারে। সো সেকেন্ডটা হচ্ছে গিয়ে হোয়াট এভার, তো সেকেন্ডটা হচ্ছে গিয়ে পেজ স্পিড। এটা খুবই অনেক বড় মানে অনেক বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা অনেক বড়। কারণ এই পেজ স্পিডের উপরে আপনার ইউজারের অনেক অংশে কি করে, ইউজার এক্সপিরিয়েন্স ডিপেন্ড করে, যেটা আমি গতকালকেও বলেছিলাম। পেজ স্পিড হচ্ছে গিয়ে আমি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি,
সার্চ করার পরে যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, সেটা লোডিং স্পিড কত কুইকলি এটা লোড হয়, এটা অনেক বড় একটা ফ্যাক্টর। কারণ এটা যদি ধরেন এই যে মানে এত বড় একটা কন্টেন্ট এত ফাস্ট সো লোড হয়ে গেল, তো এটা র্যাঙ্কে আসার তাহলে কারণটা বুঝতেই পারছেন। একে তো কন্টেন্ট ভালো, যে আর্টিকেলটা যে লিখেছে বা যারা লিখেছে কন্টেন্টটা ভালো ফার্স্ট, সেকেন্ড অফ অল এটা হলো অপটিমাইজ, এসইও অপটিমাইজ, কিওয়ার্ড দ্বারা অপটিমাইজড। থার্ড অফ অল হচ্ছে যে আপনার এটা কন্টেন্টের সাইজ বেশ ভালো, এবং সব থেকে বড় ব্যাপার এটার পেজ স্পিড অনেক ভালো, পেজের স্পিডটা অনেক কুইক। মানে এখন যদি এই সাইটটা আসতেই থাকতো তাহলে আপনি কি করতেন? বিরক্ত হয়ে যেতেন, বিরক্ত হয়ে দেখি অন্য কোথাও আছে কিনা, অন্য কোথাও চলে যেতেন। তাহলে কি আপনার সাইটে যদি পেজ স্পিড ঠিক না থাকে, আপনার তাহলে কি করবেন? এরকম ভ্যালুয়েবল কাস্টমার লস করবেন বা ট্রাফিক লস করবেন, বাউন্স রেট বেড়ে যাবে। সো এটা একটা কি নেগেটিভ ইম্প্যাক্ট করবে সব দিক দিয়ে। আপনার পেজ স্পিডটা ইনক্লুড মোবাইল পেজ স্পিড। এটা কি আমরা জানি যে যখন আমরা একটা সাইট তৈরি করি, মানে সাইট তৈরি করা মানে কিন্তু এটা মোবাইলের জন্য তৈরি হয়ে যায় না, মোবাইলের জন্য কিন্তু আলাদা ডিজাইন আছে, আলাদা উপায় আছে, মানে মোবাইল ফ্রেন্ডলি করে এটা আলাদাভাবে ডেভেলপ করতে হয়। এই যে এইটা কি বলে, এটা হচ্ছে কি আপনার মোবাইল ফ্রেন্ডলিনেস বাট রেসপন্সিভনেস বলে, মানে রেসপন্সিভ। এখন বুঝবেন কিভাবে যে আপনার সাইটটা রেসপন্সিভ কিনা। কারণ কি আমরা থিওরিতে জেনেছি বা আমরা জেনেছি যে 95% এখন মানুষ ইন্টারনেট ইউজ করে মোবাইল দিয়ে। সো আমার যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, গুগল কি করবে? কখনো এটাকে র্যাঙ্কে দিবে না। দেখেন আমি যে শেপেই দেই না কেন, মানে এটা কি এই ওয়েবসাইটে কি সে আকার ধারণ করতেছে না? করতেছে। জি স্যার। সো এটাই হচ্ছে কি আপনার রেসপন্সিভনেস। আরো ডিটেইলে দেখাতে চাই, সো দেখেন এইখানে আপনার মোবাইলের মডেল অনুযায়ী দেখা সম্ভব। ধরেন আমি যদি আইফোনে দেখতে চাই, সো এইটাই হচ্ছে কি রেসপন্সিভনেস। আপনার মানে মোবাইল, মানে মানুষ যদি মোবাইল দিয়ে আসে, মোবাইলে যাতে আপনার আর্টিকেলটা বা কন্টেন্টটা একদম ক্লিয়ারলি দেখা যায়, সাইট যাতে ব্রেক না করে। রেসপন্সিভ না কোনটা দেখি, দেখেন ফার্স্ট অফ অল এটা পেজ স্পিড মানে ভয়াবহ। সেকেন্ড অফ অল হচ্ছে কি দেখা যাচ্ছে। না স্যার, এটা তো রেসপন্সিভ না মনে হয়। সো এই যে এইটা তার মানে কি রেসপন্সিভ না, মোবাইলে দেখা যাচ্ছে না। সো আমার সাইটটা অবশ্যই রেসপন্সিভ হতে হবে। যখনই আপনি যেই প্ল্যাটফর্মে বিল্ড করেন না কেন, আপনার সাইট যদি রেসপন্সিভ না হয়, মোবাইল ফ্রেন্ডলি না হয়, মোবাইলে লোডিং স্পিড ভালো না থাকে, এটা কখনোই মানে র্যাঙ্কে গুগল দিবে না। কারণ কি এটা তাদের ইউজারদের এক্সপিরিয়েন্স নষ্ট করবে।
সো এই জিনিসটা অনেকভাবে দেখা যায়, এটা গুগল সার্চ কনসোল এবং পেজ স্পিড ইনসাইট আছে, কিছু টুল আছে যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো, সেটা আমরা ভবিষ্যতে দেখব কিভাবে একটা সাইটের স্পিড দেখতে হয় এবং এবং এগুলা ফিক্স কিভাবে করবেন। অনেক ক্ষেত্রে ডেভেলপারের হেল্প লাগতে পারে। যেটা বলছিলাম মোবাইল ফ্রেন্ডলিনেস, অবশ্যই যে এই সাইটটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে মোবাইল অপটিমাইজড। যত ভালো কন্টেন্ট দেন, যত সুন্দর ওয়েবসাইট হোক, যত কিছুই করেন না কেন, মোবাইল ফ্রেন্ডলি না হলে আজকালকার জমানায় সাইট র্যাঙ্ক করা যাবে না, ঠিক আছে? সো Google's mobile first index is a new reality, which means it's drawing its results from mobile optimized sites first rather than sites generated to desktop computers. If your site isn't mobile optimized, you risk getting needlessly under ranked. Many of SEO ranking factors will look at this article. Acha. So এইটা কি করে ইউজার এক্সপেরিয়েন্সও বাড়ায়। যদি আপনার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি না হয়, যখন আপনি কেউ মোবাইল দিয়ে এসে দেখবে যে সাইটে কিছুই দেখা যায় না, সে আলটিমেটলি সাইটে থাকবে না। সো এটা মোবাইল ফ্রেন্ডলি ওয়েতে, রেসপন্সিভ ওয়েতে ডিজাইনটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেটার জন্য আমরা কি করতে পারি, have a responsive site that automatically resides to the fit the device. আচ্ছা, use large fonts, মানে যখনই আপনি মোবাইল সাইট করবেন ফন্টটা লার্জ ইউজ করবেন, যাতে কি মোবাইল ডিভাইসে কিন্তু ছোট, ফন্টের সাইজটা একটু বড় ইউজ করলে এটা পড়তে সুবিধা হয়, ঠিক আছে? এই ফন্টগুলো একটু বড় দেখেন, এটা কিন্তু পড়া যাচ্ছে। আর আরেকটা ব্যাপার যেটা প্রচুর প্রচুর কম্পিটিটরদের অ্যানালাইসিস করবেন যে আসলে তারা কি করছে, মানে বিশেষ করে টপ 5 এ মানে যদি আসার ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে গিয়ে এই টপ 5, মানে যেহেতু তারা অলরেডি র্যাঙ্ক করতেছে, সো গুগল আসলে এই টাইপের কন্টেন্টই পছন্দ করে। এখানে কারা আছে, কি করছে, কি লিখেছে, আপনার দায়িত্ব হচ্ছে গিয়ে তার থেকে বেশি ইনফরমেশন দিয়ে তাকে আউট র্যাঙ্ক করে ফেলা। এটা হচ্ছে গিয়ে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। আরো কিছু ইজি ওয়ে দেখাবো আমি র্যাঙ্ক করার জন্য। সো এই অ্যানালাইজিং ক্যাপাসিটিটা থাকতে হবে আপনার, মানে অ্যাকচুয়ালি তারা কি করছে। এই যে ধরেন বেস্ট রানিং শুতে আপনি যদি র্যাঙ্ক করতে চান, আপনার ওকে কি করতে হবে, আউট র্যাঙ্ক করতে হবে। আউট র্যাঙ্ক করার জন্য কি করতে হবে, ও কি টাইপের ইনফরমেশন দিচ্ছে, ও কি কি লিংক ইউজ করেছে, ও কি অ্যাঙ্কর টেক্সট, কি কি মডেল নিয়ে লিখেছে, কি কি পয়েন্ট দিয়েছে, এগুলো ইন ডিটেইল মার্ক করতে হবে। মার্ক করে ওর থেকে বেটার ইনফরমেশন আপনি যদি দেন, তাহলে অবশ্যই আপনি র্যাঙ্ক করবেন। আচ্ছা, তারপরে include accessible menus so your site is easy to navigate, মানে এই যে মেনুটা, মেনু কোনগুলো, এগুলো মেনু, মানে মোবাইলে মেনুগুলো এমন ভাবে দিতে হবে যাতে ইজিলি মানুষ আপনার সাইটটা ব্রাউজ করতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা গুগল খুব গুরুত্ব সহকারে দেখে, ensure the essential content isn't hidden by ads. গুগল অ্যাডস, মানে আপনি সাইটে অ্যাড দিবেন, ইটস ভেরি নরমাল। গুগলও সেটা নরমাল চোখে দেখে, গুগলও সেটা নরমাল চোখেই দেখে যে একজন কন্টেন্ট পাবলিশার বা ওয়েব পাবলিশার সে তার সাইটে অ্যাড দিবে, কারণ হচ্ছে কি তার ইনকাম করার সোর্স হচ্ছে গিয়ে মেইনলি অ্যাডস। অ্যাডস না দিলে তার সে ইনকাম করবে না, এবং সে যে মানে আমি যদি কোনো জায়গাতে ইনকাম করতে না পারি, সেখানে আমি কেন কাজ করবো, রাইট? তো অ্যাড আমার দিতেই হবে, কিন্তু এমন ভাবে অ্যাড দেওয়া যাবে না যাতে করে আপনার সাইট যে মেইন যে আর্টিকেল বা মেইন যে কন্টেন্ট সেটা অ্যাড দ্বারা ঢেকে যায়। যেমন অনেক সাইটে দেখবেন যে কোন সাইটে ঢুকেছেন, মানে আপনার মাথা খারাপ শেষ, মানে অ্যাড এর পর অ্যাড আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে, কাটতে কাটতে হাত ব্যথা হয়ে যায়। সো ওগুলো কি করে, ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট করে, ওইভাবে দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে কি ডোমেইন এজ, এটা অনেক বড় একটা ফ্যাক্টর। ইউআরএল এন্ড অথরিটি,
আচ্ছা, এখানে কি বলা আছে, ডু ইউ নো দ্যাট নিয়ারলি 60% অফ দ্য সাইট দ্যাট হ্যাভ এ টপ 10 গুগল সার্চ র্যাঙ্কিং আর 3 ইয়ার্স or 3 years old or more. Data from an Href study of 2 million pages suggests that every few sites less than a year old achieve that ranking. তার মানে কি, এক বছরের খুব কম সাইট র্যাঙ্ক করতে পারে। ঠিক আছে, এক বছরের খুব কম সাইট টপ 10 এ র্যাঙ্ক করতে পারে, মানে তার মানে সাইটটা যদি পুরনো হয়। অনেকের জন্য হচ্ছে কি এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে কাজ করে, ধরেন ডোমেইনটা কেউ ইউজ করতো এখন ইউজ করছে না, এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে কাজ করে। ঠিক আছে, so if you have had your site for a while and have optimized it using the tips that in this article, that's already an advantage. আপনার সাইটটা যদি পুরনো হয় তার মানে আপনি এমনি অপটিমাইজ যদি করেন তাহলে অ্যাডভান্টেজ আপনি পাবেন। সো সাইট যত পুরনো হবে তত এটার কি বার্তা থাকবে, অথরিটি। অথরিটি মানে কি, অথরিটি মানে হচ্ছে জোর বা পাওয়ার আমি বলতে পারি। সো ধরেন অথরিটি, আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, অথরিটি কাদের বেশি থাকে, যারা সরকারি চাকরি করে বা ধরেন এলাকার এমপি কমিশনার, তো তারা পাওয়ারফুল থাকে না। তো এই এসইওর ক্ষেত্রে এই পাওয়ারটাই হচ্ছে কি অথরিটি। একে হচ্ছে গিয়ে এটা করে ডোমেইন এজের উপর ডিপেন্ড করে না, আর অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন ব্যাকলিংক। তারপরে ব্যাকলিংক মানে কোন কোন সাইট থেকে ব্যাকলিংক এসছে, সেগুলোর উপরে হচ্ছে অথরিটিটা ডিপেন্ড করে। আর ইউআরএল কি, ইউআরএল আমি বলেছিলাম হচ্ছে গিয়ে এটা ফুল ফর্ম হচ্ছে গিয়ে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। একটা সাইটের ওভারঅল স্ট্রাকচার প্লাস হচ্ছে গিয়ে এটাকে বলা হচ্ছে ইউআরএল, এই লিংক গুলোকে বলা হচ্ছে ইউআরএল। তো এই ইউআরএল স্ট্রাকচারটা কি হতে হয়, ভালো হতে হয়। আপনার ইন্টারনাল লিংক গুলো ভালো হতে হয়, ইন্টারনাল লিঙ্কিং মেনু এগুলো কিন্তু আপনার সাইটের পার্ট মানে মেইন পার্ট। অ্যাকচুয়ালি যদি আমি বলতে চাই, দেখেন এই প্রত্যেকটা ইউআরএল কি বা প্রত্যেকটা লিংক কি কিওয়ার্ড দ্বারা অপটিমাইজড। সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে, আপনার সাইটটাকে পুরো কিভাবে পড়ে। ধরেন আমার আগের পেজটাতে যাই, সে পুরো সাইটটা ঘুরে বেড়ায় এই ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে। সো এজন্য কি করতে হয়, অন পেজ এসইও করতে হয়। যত বেশি ইন্টারনাল লিঙ্ক থাকবে তত বেশি সে কি করতে পারবে, এক পেজ থেকে আরেক পেজ যেতে পারবে, আরেক পেজ থেকে আরেক পেজ যেতে পারবে, আরেক পেজ থেকে আরেক পেজ যেতে পারবে। সো এর জন্য কি করতে হয়, পুরো সাইটটার ভিতরে ইন্টার কানেক্টেডনেস থাকতে হয়। সাইটটা যত হচ্ছে ইন্টার কানেক্টেড থাকে তত হচ্ছে গিয়ে রোবট তত বেশি ইজিলি পড়তে পারে। সো ইউআরএল স্ট্রাকচারটা আপনার খুব ভালো হতে হবে যদি এসইও করতে চান, বা গাইডলাইন মেনে অন পেজ এসইওর যেসব গাইডলাইন আছে সেই সব মানে মেনে হচ্ছে যদি করেন, সেগুলা করলে আপনার সাইটটা খুব ইজিলি র‍্যাঙ্ক করবে। আচ্ছা, সো এখানে আর কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে গিয়ে আরেকটা ব্যাপার, মানে আপনার ডোমেইন নেমটাও কিন্তু ইউআরএল এর পার্ট। আপনার ডোমেইন নেমটাও কিন্তু ইউআরএল এর পার্ট। সো এইটা যদি এক্সাক্ট ম্যাচ ডোমেইন হয়, এক্সাক্ট ম্যাচ মানে কি বুঝাচ্ছে, এক্সাক্ট মানে এক্সাক্ট ম্যাচ বলতে বুঝাচ্ছি যে আপনার যে টপিক বা নিশ, আপনার যে টপিক বা নিশ সেটা যদি একদম সেই কিওয়ার্ডটা যদি ডাইরেক্ট ডোমেইন কিনতে পারেন,
আচ্ছা মাইকটা কারণ আচ্ছা সেরকম যদি ডোমেইন একদম এক্সাক্ট ম্যাচ করে কিনতে পারেন তাহলে হচ্ছে গিয়ে এটাও র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। যেমন এইটার নাম কি রানার্স ওয়ার্ল্ড, তো নাম দেখেই আমি বুঝতে পারতেছি যে আসলে এই সাইটটা কি সম্পর্কিত, এখানে কি নিয়ে আসলে লেখা হয়। সো এক্সাক্ট ম্যাচ ডোমেইনটা অনেক বড় একটা এখানে ফ্যাক্টর। সো ডোমেইন নেমস আসলে ম্যাটার্স, এটা গুগল ডাইরেক্টলি না বললেও এটা একটা মানে এটা অনেক বড়, নামটা অনেক বড় একটা ম্যাটার। সো সেটার প্রমাণ আমি দেখাবো। আচ্ছা 5 নাম্বার হচ্ছে কি অপটিমাইজড কন্টেন্ট। অপটিমাইজ কন্টেন্টটা কি, এটাও মানে যেটা বলছিলাম যে গুগল আসলে কি চায়, গুগল চায় যে তার ইউজারদের 100% স্যাটিসফাই করতে। মানে ধরেন এখন আপনি গুগলে গুগল ইউজ করে ধরেন কোনো কিছু যখন খুঁজে না পান তখন বিরক্ত লাগে না? কোনো বিরক্ত যে দূর মানে ফালতু সার্চ ইঞ্জিন, মানে কিছুই খুঁজে পাওয়া যায় না। বাট যখন কোনো কিছু ইজিলি খুঁজে পান তখন কি হয়, একটা স্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়, বা একটা মানে রিলিফ কাজ করে, যাক আমি যে জিনিসটা খুঁজতেছি পেয়ে গেছি। সো এটা এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে আপনি যখনই কোনো কন্টেন্ট লিখবেন অবশ্যই সেটা হিউম্যান ফার্স্ট বা আপনার রিডার ফার্স্ট সেই চিন্তা করে লেখাতে হবে। এইটা যাতে রোবোটিক হয়ে না যায় যে আমি খালি এসইওর জন্য লিখলাম, ব্যাপারটা যাতে এরকম না হয়, এটা যাতে হিউম্যান রিডার ফ্রেন্ডলি হয়। ইন দ্য মিন টাইম সাথে সাথে যেটা করতে হবে এইটা টেকনিক্যালি এসইও ফ্রেন্ডলিও হতে হবে। সো এইটার জন্য কিছু টেকনিক আমাদের ফলো করতে হবে, যেটা হচ্ছে আমাদের অন পেজ টেকনিক। যেমন কি কিছু টেকনিক আমি বলি যে ইউআরএল এ কি করা, কিওয়ার্ড দেওয়া, টাইটেলে কিওয়ার্ড দেওয়া, তারপরে ডেসক্রিপশনে কিওয়ার্ড প্লেসমেন্ট করা। এটা আমাদের কন্টেন্ট বিল্ডিং ক্লাসে আরো ক্লিয়ার হবে। কন্টেন্ট স্ট্রাকচার সুন্দর করা, এই যে কিওয়ার্ড সাব হেডিং এ কিওয়ার্ড দেওয়া, এগুলো যেমন কন্টেন্ট বিল্ডিং ক্লাস বা টেকনিক্যাল বা আপনি ইয়া করবেন কন্টেন্ট ক্রিয়েশন এবং অন পেজ এসইও ক্লাস করবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা রিডার ফ্রেন্ডলি ফাস্ট হতে হবে, রিডার ফ্রেন্ডলি ইন অ্যাজ ওয়েল অ্যাজ এসইও ফ্রেন্ডলি। রিডার ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল অ্যাজ এসইও ফ্রেন্ডলি অবশ্যই হতে হবে, আদারওয়াইজ এটা র‍্যাঙ্ক করবে না। এটা রিডারদের মানে আপনি যদি রিডারদের স্যাটিসফাই করতে পারেন এটা অটোমেটিক্যালি র‍্যাঙ্কে উপর দিকে আসবে। সো এই র‍্যাঙ্ক ব্রেনকে স্যাটিসফাই করতে হবে, র‍্যাঙ্ক ব্রেনকে স্যাটিসফাই করতে পারলে আপনি এমনি উপর দিকে এটা আসবে। আর ক্লিক থ্রু রেট ভালো থাকলে মানে এগুলোর সাথে এই ক্লিক থ্রু রেট, তারপরে র‍্যাঙ্ক ব্রেন, বাউন্স রেট, এগুলা কি, এগুলো একটার সাথে রিলেটেড। এগুলো যত ভালো এক্সপেরিয়েন্স দিতে পারবেন তত দেখবেন যে আপনার কন্টেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। সিটিআর ভালো মানে কি, আপনার ওয়েবসাইটে মানুষ ক্লিক করতেছে, ক্লিক করে বেশিক্ষণ থাকতেছে। সো এইগুলো হচ্ছে পজিটিভ সিগন্যাল। সো এই যত ইয়া করতে পারবেন তত হচ্ছে কি আপনার সাইটটা উপরের দিকে যাবে। আচ্ছা, গুগল সার্চ অ্যালগরিদম রিলাইজ অন keywords. These are the words and phrases searchers when they are looking for information.
they are also the words and phrases that describe the topics your site is about. Ideally, these will match up. What's there? It's so important to use the keyword in your content. So keyword গুলো আপনার কন্টেন্টে ইউজ করতে হবে। আচ্ছা, one negative SEO ranking factor is to be aware of is duplicate content. For SEO, fresh original content is always best. মানে ডুপ্লিকেট ওই যে একজনের কন্টেন্ট আমি কপি করে আমার সাইটে পেস্ট করে দিলাম, কখনোই র্যাঙ্ক করবে না, বরঞ্চ এটা করলে আপনার সাইট নেগেটিভলি পেনাল্টি খাবে। সো এটা কি করতে হবে? ফ্রেশ অরিজিনাল, আপনার নিজের লেখা, সেম টপিকে হোক, কোনো সমস্যা নাই। এখান থেকে চাইলে আপনি আইডিয়া নিতে পারেন, কন্টেন্টের পয়েন্টগুলো দেখতে পারেন যে কি কি পয়েন্ট নিয়ে ডিসকাশন করেছে। কিন্তু ডাইরেক্ট এখান থেকে কপি করবেন, কপি করে পেস্ট করে আপনার সাইটে দিয়ে দিবেন, আপনার সাইট পেনাল্টি খেয়ে যাবে। And if you do have content that's similar, tell Google which one should be ranked as most authoritative by using canonical URLs. এইটা আলাদা একটা ডিসকাশন আছে, মানে গুগলকে এটা বলতে হয় যদি আপনার সাইটে সিমিলার টাইপের কন্টেন্ট বেশি হয় তখন এগুলা ক্যানোনিক্যাল হিসেবে ডিক্লারেশন করতে হয়, যেটা আপনার সাইটের ভিতর থাকে। ব্যাপারটা এরকম না যে আরেকজন থেকে কপি করে নিয়ে এসে আমি ক্যানোনিক্যাল ডিক্লেয়ার করবো, ব্যাপারটা তা না। ই কমার্স সাইটের ক্ষেত্রে এটা বেশি হয়, এই ক্যানোনিক্যাল ইস্যুটা। সো সেটাও আমি বলবো এই ক্যানোনিক্যাল ইস্যুটা আসলে কি। আচ্ছা, এরপরে চলে আসে টেকনিক্যাল এসইও। পেজ স্পিডও কিন্তু টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে। এছাড়াও আর কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন কিওয়ার্ড গুলা পেজের টাইটেলে দেওয়া, হেডার ট্যাগ। আচ্ছা, হেডার ট্যাগ কয়টা আছে বলেন তো? হেডার ট্যাগটা আসলে কি? HTML কে আমরা জানি, মানে একটু কম সম হলেও কি জানি হোয়াট ইজ HTML? কয়টা হেডার ট্যাগ আছে? হ্যাঁ, 6টা হেডার ট্যাগ আছে। আচ্ছা, HTML এর 6টা হেডার ট্যাগ আছে, সেগুলো কি? H1 থেকে H6 পর্যন্ত যে লেখাগুলা সাইজের উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা, so you are correct. Not only size, in fact priority depend করে, মানে কোনটা সবথেকে বেশি প্রায়োরিটি। ধরেন আপনি কাউ রচনা লিখবেন, দা কাউ, H1 সো দা, এটা কি দা কাউ হচ্ছে কি মেইন টাইটেল, এটার গুরুত্ব সবথেকে বেশি না? সো সবথেকে গুরুত্ব বেশি হলে যেটা হয় সেটা হয় হচ্ছে কি H1 ট্যাগ। এরপর ধরেন ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কাউ রচনার ভিতরে কি কি পয়েন্ট থাকে? ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, ইউজফুলনেস, কনক্লুশন, রাইট? সো তাহলে এই যে এই পয়েন্টগুলো কি হবে বলেন তো? দা কাউ কি H1, তাহলে ওগুলা কি হবে? ওগুলার গুরুত্ব কি, মানে টাইটেলের থেকে বেশি না কম? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সো ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন এগুলা কি আপনার টাইটেলের থেকে কম গুরুত্বপূর্ণ। সো এগুলো হবে কি H2। এটা কি এই মেইন H1 টাইটেল যদি H1 হয় তাহলে সাবটাইটেল গুলো কি হবে? H2 H2। এই H2 এর ভিতরে ধরেন এই পয়েন্টগুলো আছে, তাহলে এগুলো কি হবে? H3 H3। তাহলে বলেন তো এটা কি? H1 কেন H1?
স্যার এটা হলো মেইন হেডিং। বিগ হেডিং তো এই যে এটা। স্যার তাহলে তো H2 হওয়ার কথা। এইটা যদি H2 হয় তাহলে এটা কি হবে? স্যার এটাও H2 হবে। H2। এইটা H2। H2, এগুলা স্যার ওগুলো তো মনে হয় H3। H3, কারেক্ট। এটা H2। H2। সো বুঝতে পারছি স্ট্রাকচারটা কেমন হবে। আমার মেইন পয়েন্ট যদি হয় H1, প্রত্যেকটা সাব পয়েন্ট হবে H2, H2 এর যদি সাব পয়েন্ট থাকে সেটা হবে H3, H3 এর সাব পয়েন্ট থাকলে সেটা হবে H4, এইভাবে করে 5 6 পর্যন্ত যেতে পারে। সো এই স্ট্রাকচারটা আমাদের আন্ডারস্ট্যান্ড করাটা খুব ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারটা আন্ডারস্ট্যান্ড করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে কি ক্রিয়েট মেটা ডেসক্রিপশন। এর মেটা ডেসক্রিপশন কোনগুলা? একটা সাইট যখন আমরা একটা কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ করি, যখন সার্চ রেজাল্ট আসে, এটাকে কি বলে? এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা হয় 160 ক্যারেক্টারের মধ্যে। যদি 160 ক্যারেক্টারের বেশি লেখেন তাহলে হচ্ছে যে এরকম ডট ডট দেখাবে। অথবা যদি না দেন মেটা ডেসক্রিপশন, তাহলে গুগল কি করবে, এই সাইট থেকে তার যেটা পছন্দ হবে সেই টেক্সটগুলা সে এইখানে শো করবে। মেটা হিসেবে নিয়ে নিবে। হ্যাঁ, সো বেটার হচ্ছে গিয়ে নিজে লিখে দেওয়া। কিন্তু 60% ক্ষেত্রে দেখা যায় আপনি যেটাই দেন না কেন গুগল তার ইচ্ছা মতোই দেখায়। বাট আপনি যদি এখানে কিওয়ার্ড দিয়ে সুন্দর করে 160 ক্যারেক্টারের মধ্যে শর্ট এন্ড সুইট করে লিখে দেন, এই যে এটা যেমন মেটা ডেসক্রিপশনের বেস্ট রানিং শু, এই কিওয়ার্ডটা আছে, রানিং শু কিওয়ার্ডটা আছে। সো কিওয়ার্ড যদি লিখে দেন, এটা আই ক্যাচি হয়, এটা ক্লিক থ্রু রেটটা বাড়ে, সিটিআর বাড়ে, মানে মানুষের ক্লিক করার প্রবণতা বাড়ে যদি মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড পায়। আচ্ছা, 160 ক্যারেক্টারের মতো যেটা বললাম, কিওয়ার্ড ফ্রেজ। আচ্ছা, ইউজ কিওয়ার্ড ফ্রেজ ইন ইমেজ alter tags to show how those images are relevant to main content. alter tagটা আসলে কি সেটা কি আমরা জানি? সো ইমেজের ভিতরে একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করার একটা স্পেস আছে, সেটা হচ্ছে কি যখন আমরা আপলোড করব আমরা একটা ট্যাগ দিয়ে আপলোড করতে পারি, সেটাকেই বলে কি alter tag। ধরেন আমি যে যদি কোনো ইমেজের উপরে মাউসটা রাখি, আবার এখানে মানে একটা লেখা শো করতেছে না? জি স্যার, গোস্ট 15। এটাই হচ্ছে গিয়ে অল্টার ট্যাগ। অল্টার ট্যাগ না দেওয়া থাকলে এই লেখাটা আসবে না। এই অল্টার ট্যাগ দেওয়া থাকলে গুগল কি বুঝতে পারে, ক্রল করে যে অ্যাকচুয়ালি এই অল্টার ট্যাগটা কেন ইউজ করতে হয়? গুগল আসলে যত ভালো হচ্ছে গিয়ে টেক্সট রিড করার জন্য, টেক্সটে যত ভালো রিড করতে পারে একটা ইমেজ, এখনো সে ঠিকঠাক মতো রিড করার ক্যাপাবিলিটি এখনো এআই এর হয় নাই। মানে একটা ইমেজ একটা মানুষ দেখলে বুঝে, মানে এটা বলতে পারে দেখেন, মানে এইটা যে একটা জুতা, একটা ছবি দেখলে কিন্তু আমি বলে দিতে পারি, কিন্তু যখন কোন একটা রোবট এই ইমেজটা দেখে তার কাছে কি এটা হচ্ছে গিয়ে হাজার হাজার ডটের সমষ্টি, পিক্সেল, কিন্তু সে লেখা ভালো পড়তে পারে, লেখা পড়ার ক্ষমতা সে মোটামুটি ভালো অর্জন করেছে। সো যখন আপনি এটা লিখে দিবেন যে এটা একটা কি ঘোস্ট 15 জুতা, সে তখন সেটা ইজিলি বুঝতে পারে, কিন্তু ইমেজ দেখে বুঝতে পারে না। এটা আরো কিছু অ্যাডভান্টেজ আছে। আচ্ছা,
এটা দেখেন, ইনক্লুড অল্টার ট্যাগস অলসো হেল্প পিপল হু আর ভিজুয়ালি ইম্পায়ার্ড, মানে অন্ধ যারা, যারা কি করে এনজয় ইওর সাইট উইথ স্ক্রিন রিডার্স, স্ক্রিন রিডারদের যারা সাইটটা পড়ে, যারা ভিজুয়ালি মানে দেখতে পায় না, যারা অন্ধ, তারা যদি স্ক্রিন রিডার পড়ে শুনে, অল্টার ট্যাগ দেওয়া থাকলে স্ক্রিন রিডার কি করবে, সেটা পড়ে শোনাবে। এটাও কি করে, গুগল পছন্দ করে। আর লাস্টলি হচ্ছে গিয়ে 7 নম্বর হচ্ছে ইউজ স্কিমা মার্কআপ টু অল, আচ্ছা, টু টেল গুগল দ্যাট হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ইউ আর প্রডিউসিং। স্কিমা মার্কআপ কি? স্কিমা হচ্ছে গিয়ে একটা স্পেশাল আচ্ছা, এখানে কি বলেছে, এ ডাটাবেস স্কিমা ইজ দ্য স্ট্রাকচার অফ এ ডাটাবেস ডিসক্রাইব এ ফর্মাল ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড বাই টিপিক্যালি এ relational database management system. The term schema refers to organization of data as a blueprint of how the data is constructed. So schema কে আমরা বলতে পারি এটা স্পেশাল হচ্ছে গিয়ে ফর স্ট্রাকচার ডাটা, মানে আমার যে একটা ওয়েবসাইট, সেটা স্ট্রাকচারটা যদি আমি সুন্দর মতো সার্চ ইঞ্জিনকে বোঝাতে চাই, তাহলে আমরা কি করতে পারি, স্কিমা দ্বারা বোঝাতে পারি। যে যেমন বোঝাতে পারি যে এটা একটা রানিং রিলেটেড আর্টিকেল, মানে কিছু আপনার কোড আছে, সেই কোডগুলো যদি আমি বসিয়ে দেই, তাহলে কি, মানে এটা সার্চ ইঞ্জিনে বোঝাটা আরো ইজি হয়ে যায়। বা এটা কি, এটা শু, যেমন ধরেন এখানে কি আছে, প্রাইস দেওয়া আছে, এটা যেমন একটা প্রাইস, এটা জুতার একটা ছবি, এরকম কি করা যায়, স্কিমা দ্বারা এগুলা বোঝানো যায়। তো এটা যে একটা জুতার ছবি, আপনি যদি স্কিমা দিয়ে দেন, এটার রেজাল্টটা দেখেন কি আসে। এই যে এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে গিয়ে ফিচার স্নিপেট। আপনি যদি আপনার সাইটে স্কিমা ইউজ করেন, তাহলে গুগল এগুলো বুঝতে পারে যে এটা একটা জুতার ছবি, সে কি করবে, আপনার আর্টিকেলের পাশে এই ছবিটা দিয়ে দিবে। দেখেন, আবার অনেক সাইটে এই ছবিটা নাই, কেন নাই, কারণ হচ্ছে গিয়ে হয়তো বা তারা স্কিমাটা ইউজ করে নাই। অনেক সাইটে আছে, অনেক সাইটে নাই, কেন নাই, এরা হচ্ছে গিয়ে স্কিমাটা ইউজ করে নাই, বা এদের সাইটে হয়তো বা ছবিই নাই, এর জন্য দেয় নাই, হতে পারে, অনেক কিছু হতে পারে। সো স্কিমা ইউজ করলে এটা আপনার সার্চ ইঞ্জিন অনেক, মানে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, বা আপনার সাইটের জন্য বেটার। সো এটা আগেও বলেছি, আবার একটু বলে দেই, ক্লিক থ্রু রেট, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে সিটিআর। এটাকে সংক্ষেপে বলে সিটিআর। সিটিআর কি, যখন ক্লিক থ্রু রেট হচ্ছে কি, আমি যখন একটা জিনিস সার্চ করি, কতজন মানুষ আপনার, একটা হয় মানে ইমপ্রেশন, ইমপ্রেশনটা কি, আমি একটু আপনাদের গুগল সার্চ কনসোল দেখাই। ইমপ্রেশন হচ্ছে অনেকটা আপনার ফেসবুকের ইমপ্রেশনের মতো, যে এটা কতবার সার্চ ইঞ্জিনে দেখা গেছে।
এই যে এটাকে বলা হচ্ছে গুগলের সার্চ কনসোল, মানে এসইওর জন্য সবথেকে ইম্পর্টেন্ট টুল। সো এখানে দেখেন আমাকে পারফরম্যান্স দেখাচ্ছে যে কত হাজার ক্লিক আমি পেয়েছি। এই যে আমি যদি এখানে যে ফুল রিপোর্টে দেখি, এই যে টোটাল ইমপ্রেশন হয়েছে 1.09 মিলিয়ন, মানে এটা আমার কোথাও না কোথাও আমার সাইটটা সার্চ ইঞ্জিনে এসছে। আর ক্লিক কতগুলো হয়েছে, এটা হচ্ছে লাস্ট 3 মাসে প্রায় 48,000। এটা হচ্ছে এভারেজ সিটিআর, তার মানে যত এসছে এর মধ্যে 4.4% মানুষ আমার সাইটটাতে ক্লিক করেছে, হুইচ ইজ ভেরি গুড। লাইক 3 বা 4% এর উপরে যে কোনো ক্লিক থ্রু রেট, এটাকে আমরা পজিটিভ হিসেবে দেখি, মানে এটা পজিটিভ। ক্লিক থ্রু রেট যত ভালো থাকবে, এটা 4 থেকে 5% এর উপরে হলেই মানে বেটার বা বেস্ট। এটা আপনার টপিক টু টপিক ভ্যারি করতে পারে, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, বাট 3 থেকে 4% আমরা ধরে নিতে পারি যেটা ঠিক আছে। মানে 3 থেকে 4% আপনার অ্যাটলিস্ট সিটিআর, এভারেজ সিটিআর হতে পারে। দেখেন এখানে যে বলেছিলাম যে আমি প্রমাণ দেখাবো যে নাম্বার 1-এ থাকলে কি হয়। দেখেন নাম্বার 1-এ সব থেকে বেশি ক্লিক আসে। আমি যদি এটা দেখি, এটা আমার এই কিওয়ার্ডটা হচ্ছে কি 1 নম্বরে আছে। এই কিওয়ার্ডটা 1 নম্বরে থাকাতে দেখেন এটার ইমপ্রেশন হচ্ছে ক্লিক সব থেকে বেশি। যেমন এই আর্টিকেলটা 1 নম্বরে নাই, এটার ইমপ্রেশন অনেক বেশি হচ্ছে, সার্চ অনেক বেশি হচ্ছে, বাট ক্লিক কম। এটা 2 নম্বরে আছে, তাও এটা ক্লিক কম। সো বুঝতেই পারছেন যে 1 নম্বরে থাকলে আসলে এটার ইম্প্যাক্টটা কি হয়। যেমন এটা 2 নম্বরে আছে, তাও কম। 1 নম্বরে থাকলে দেখেন সেটা হচ্ছে গিয়ে প্রুফ 1 নম্বরে থাকার ইম্প্যাক্ট। সো মোটামুটি কার রিলেটেড যত মানে আপনার এই যে যেমন ধরেন এই কিওয়ার্ড গুলো, এটা কি, এটা হচ্ছে কি এক সংখ্যার মানে সিঙ্গেল কিওয়ার্ড, সিএচআর 3 ওয়ার্ডের, এইসব কিওয়ার্ডের র্যাঙ্ক করা ইটস ভেরি ডিফিকাল্ট। মানে এগুলোর কম্পিটিশন কেডি অনেক হাই থাকে, যারা এসইও অথবা করেন তারা বুঝতে পারেন। সো 1 নম্বরে থাকলে ইম্প্যাক্ট বা ফার্স্ট পেজে থাকার ইম্প্যাক্ট আলাদা, অনেক বেশি। সো হোয়াট এভার, সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই ব্যাপারগুলো কি। এরপরে বাউন্স রেট হচ্ছে কি, এটা অ্যানালিটিক্সে দেখা যায়, এটা দেখাবো যে বাউন্স রেট যেটা বললাম যে ঢুকে বের হয়ে যাওয়া, সেটা হচ্ছে বাউন্স রেট। আচ্ছা, the number of people who clicked on your page and quickly go back to the search result, মানে ক্লিক করে পায় নাই, সে আবার সার্চ রেজাল্টে চলে আসছে, এটা হচ্ছে বাউন্স রেট। আর ডুয়েল টাইম হচ্ছে গিয়ে হাউ লং ভিজিটর স্টে অন ইয়োর সাইট আফটার দে হ্যাভ অ্যারাইভড, আসার পরে সে কতক্ষণ টাইম স্পেন্ড করছে। সো প্রত্যেকটার সাথে রিলেটেড, প্রত্যেকটার সাথে রিলেটেড। এগুলো যত, এই ম্যাট্রিক্স গুলো যত আপনার ভালো থাকবে, ভালো রাখতে পারবে, তত আপনার সাইট উপরে র্যাঙ্ক করবে। আচ্ছা, যেটা বলছিলাম লিঙ্ক স্ট্রাকচারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। লিঙ্ক স্ট্রাকচার, আপনার সাইটের যে লিঙ্ক, ওভারঅল লিঙ্ক স্ট্রাকচারটা আছে, একদম
হেডার থেকে শুরু করে বডি ফুটারে কি থাকে? লিংক থাকে, মেনু থাকে, লিংক থাকে, বিভিন্ন পেজের লিংক দেওয়া থাকে, আর্টিকেলের ভিতরে অন পেজ করা থাকে, অ্যাঙ্কর টেক্সট থাকে। এই যে যেগুলো ক্লিক করা যায় সেগুলো কি? অ্যাঙ্কর টেক্সট। এগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এগুলোতে ক্লিক করলে কি হয়? আরেক পেজে চলে যাবে না? রিডিরেক্ট করা থাকে অন্য পেজ, জি, রিডিরেক্ট করা থাকে অন্য পেজে। হ্যাঁ। সো এই লিঙ্কগুলো মানে কয়েক প্রকারের হয়, যেমন ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কস, বা আমরা এই আউটবাউন্ড লিঙ্কে এক্সটার্নাল লিঙ্কও বলতে পারি। ইনবাউন্ড লিঙ্কটা কি? যেটা আমার সাইটের দিকে আসে, যেমন ধরেন ব্যাকলিঙ্ক। আউটবাউন্ড লিঙ্কে যেটা আমার সাইট থেকে আমি আরেক জায়গায় যাই, সেটা হচ্ছে গিয়ে আউটবাউন্ড। বা যে লিঙ্কটা আমি আরেকটা সাইটকে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে, ধরেন আমি আরেকটা সাইটকে যদি ব্যাকলিঙ্ক দেই সেটা হচ্ছে গিয়ে আউটবাউন্ড লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার সাইটের ভিতরে যে লিঙ্কগুলো করা থাকে, যেমন একটা পেজ থেকে ক্লিক করলে আরেকটা পেজে যায়, মানে আমার সাইটের মধ্যে যেখানে আমি ঘোরাঘুরি করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ইন্টারনাল লিঙ্কিং। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আমি যদি কাউকে ব্যাকলিঙ্ক দেই সেটা আউটবাউন্ড লিঙ্ক, আর কেউ যদি আমাকে ব্যাকলিঙ্ক দেয় সেটা আমার জন্য ইনবাউন্ড লিঙ্ক। এই স্ট্রাকচারটা মিনিংফুল একটা স্ট্রাকচার এবং লজিক্যাল স্ট্রাকচার হতে হবে। আর all three are typically tied into a descriptive anchor text। এই যে anchor text হচ্ছে গিয়ে যেটাতে আমরা যে লেখাগুলোতে আমরা ক্লিক করতে পারি, লিংক করা থাকে। এই অ্যাঙ্কর টেক্সটের উপরে একটা আমাদের আলাদা একটা ইয়ে আছে, ক্লাস আছে, সেটা অ্যাঙ্কর টেক্সট আসলে কিভাবে করবেন। কি মোট কথা হচ্ছে কি, এটা মিনিংফুল একটা ফ্রেজ বা কিওয়ার্ডে করতে হয়। কিওয়ার্ডে করলে গুগল এসে বুঝে, মানে এই লিঙ্কগুলো সে পরে প্রায়োরিটি দেয়। আর 9 নম্বরে আছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল সিগন্যালটা কি? When people share your content on social networks, that's another sign that is valuable. Cognitive SEO study of 23 million shares found a definitive link between social shares and search engine ranking. মানে আপনার কন্টেন্টটা যত বেশি সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা লিংক পোস্ট করেন, সেটা আপনার ব্যাক লিংক হিসেবে কাউন্ট হয় না, কিন্তু সেটা সোশ্যাল সিগন্যাল হিসেবে কাউন্ট হয়। মানে আপনার একটা ওয়েবসাইট যদি থাকে, আপনার কিন্তু মানে সব সোশ্যাল মিডিয়াতে এগুলো কি থাকে, আপনার পেজ থাকে, ইউটিউব চ্যানেল থাকে, অনেক কিছু থাকতে পারে। সো ওগুলা কি? ওগুলা সার্চ ইঞ্জিন বুঝে যেগুলো আপনার, কারণ আপনি ওগুলো কি করেন, সাইটে অ্যাড করে রেখেছেন বা অ্যাড করে রাখেন, বা সাইটে এগুলো দেওয়ার এর জন্য ইম্পর্টেন্ট। সো ওগুলা তো কি করে, গুগল নজর রাখে। যখন কোন একটা কন্টেন্ট ভাইরাল হয় অথবা অনেক লাইক কমেন্ট শেয়ার হতে থাকে, তখন কি হয়, তখন এটা গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনগুলোর কাছে একটা পজিটিভ রেজাল্ট, যাক ওর কন্টেন্ট আসলে ভ্যালুয়েবল, এর জন্য হচ্ছে গিয়ে মানুষ এটা লাইক কমেন্ট শেয়ার করছে। এটা যে কতটা স্ট্রং, এটা একটা এক্সাম্পল আপনাদের দেখায় যে সোশ্যাল সিগন্যাল যে কতটা ইম্প্যাক্ট করে আসলে এসইওর ক্ষেত্রে। আমি কি লিখে সার্চ করেছি, হিরো অফ বাংলাদেশ, দেখেন কার নাম আসছে,
হিরো আলম। হিরো আলম। এখানে নামের আমি বলেছিলাম যে নামটা কত বড় একটা মানে ফ্যাক্টর, মানে আপনার ডোমেইনটা যদি মানে ওর ওর দেখেন উইকিপিডিয়া প্রোফাইল আছে যেটা অনেক বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারের নাই। হিরো অফ বাংলাদেশ লেখে মানে ওর নামের আগে কি আছে? হিরো। সব বুঝেন। আর প্লাস ওর কন্টেন্ট গুলো কি হয়, মানে মানুষ গালাগালি করুক বা যেটাই করুক, মানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর শেয়ার হয়, লাইক হয়, কমেন্ট হয়। মানুষ গালাগালি করলে এটা কি মানে অ্যালগরিদম বুঝে যে এটা কোনটা গালি কোনটা কি। অ্যালগরিদম বুঝে যে ওর পোস্টের সাথে প্রচুর পরিমাণে এনগেজমেন্ট হচ্ছে, তো মানুষ গালাগালি করলেও কি করে? কমেন্ট করে। বা হাসাহাসি করলেও কি করে? রিয়্যাক্ট করে, কমেন্ট করে। কার ছবি আসছে? আচ্ছা, এখানে মনে হয় সাকিব খান আছে, তাও ভালো। তাও ভালো, মানে এটাই যে দেখেন তাও হিরো আলম আছে। সো এখানে নামটা অনেক ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে সে অনেক স্ট্রং, তার এর জন্য সে র্যাঙ্কিং এ আছে তার ওয়েবসাইট না থাকা সত্ত্বেও। এবং আসবে না কেন? তাকে নিয়ে তো ইউএস এম্বাসি বা ইউএন পর্যন্ত বিবৃতি দেয় তাকে মেনশন করে, তো তার জন্য এটা অনেক বড় একটা ব্যাকলিঙ্ক। দ্যাটস ওয়াই সাকিব খানকে নিয়ে তার ইউএস এম্বাসি দেয় না, বিবৃতি দেয় না। দেয় কাকে নিয়ে? হিরো আলমকে নিয়ে দিয়েছে। সো এর জন্যই সে সার্চে এত উপরে আসে। সো সোশ্যাল সিগন্যালটা অনেক বড় একটা ফ্যাক্টর। আচ্ছা, সোশ্যাল সিগন্যালে আরো দুইটা মানে পজিটিভ সাইড আছে। যেমন সোশ্যাল শেয়ার হলে কি হয়? সোশ্যাল মিডিয়া থেকে অনেক পরিমাণ ট্রাফিক আপনার পেজে আছে, আর মোর শেয়ার অলসো মেক ইউর কন্টেন্ট মোর লাইকলি টু বিল্ড ব্যাকলিঙ্ক। প্রচুর ব্যাকলিঙ্ক এই সোশ্যাল শেয়ারের মাধ্যমে অর্গানিক্যালি পাওয়া যায়। আচ্ছা, লাস্টলি আসে হচ্ছে গিয়ে আপনার রিয়েল বিজনেস ইনফরমেশন, বা সংক্ষেপে এটা আমরা বলতে পারি ন্যাপ। ন্যাপ মানে কি? ন্যাপ মানে হচ্ছে গিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার। নেম অ্যাড্রেস ফোন নাম্বার, এটাকে বলা হচ্ছে সংক্ষেপে ন্যাপ। এইটা কি? এইটা হচ্ছে গিয়ে লোকাল এসইওর ক্ষেত্রে যে যারা যেসব বিজনেস টার্গেটিং পার্টিকুলার লোকাল এরিয়াস, লোকাল এসইওর ক্ষেত্রে এটা অনেক ইম্প্যাক্টফুল একটা জিনিস। মানে এই ন্যাপ, আপনি যদি পার্টিকুলার কোনো একটা এরিয়াতে র্যাঙ্ক করতে চান, সো এই লোকাল এরিয়া মানে এই নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা অ্যাকুরেট হতে হবে। মানে অ্যাকুরেট বলতে কোথায় হতে হবে? মানে বিজনেস ডিরেক্টরি গুলোতে। বিজনেস ডিরেক্টরি কি সেটাকে আমরা জানি। যেমন ধরেন বিজনেস ডিরেক্টরি আছে ইয়েলো পেজেস, এই টাইপের সাইটগুলোতে কি থাকে? বিজনেস ইনফরমেশন গুলা লিস্টিং করা থাকে। এই যে বিডি ট্রেড ইনফো বা ইয়েলো পেজেস, এগুলোকে ইয়েলো পেজেস বলে। সব ক্যাটাগরি বিজনেস, যেমন আছে এগ্রি প্রোডাক্টস আছে, বিজনেস হাউস সার্ভিস আছে, কেমিক্যাল, অয়েল, গ্যাস আছে, এডুকেশন, ক্যারিয়ার, কালচার। দেখেন এরা কি করেছে, এই যে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, এরা কি করেছে? এরা তাদের নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা
এইসব ডিরেক্টরিতে লিস্টিং করেছে। এরকম হাজার হাজার ডিরেক্টরি আছে। সব ভালো ডিরেক্টরি গুলোতে কি করতে হবে, আমাদের নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা অ্যাকুরেটলি লিস্টিং করতে হবে। তারপরে কি সেকেন্ড আছে বিজনেস লিস্টিং অন গুগল মাই বিজনেস এন্ড ফেসবুক। গুগল মাই বিজনেস হচ্ছে কি একটা গুগলের সার্ভিস, যেটাতে আপনি চাইলে আপনার বিজনেসের প্রোফাইল খুলতে পারেন। ফর এক্সাম্পল, এই যে আমরা যে একটা স্নিপেট দেখতে পাই, এটা কোথা থেকে আসে? এটা কি এমনি এমনি আসে? না, এটা আসে গুগল মাই বিজনেস প্রোফাইল থেকে। সো আপনার প্রোফাইলটা যদি আপনি এভাবে শো করতে চান, আপনার প্রোফাইলটা যদি আপনি এভাবে শো করতে চান, তাহলে আপনার কি করতে হবে, আপনার গুগল মাই বিজনেস একটা প্রোফাইল খুলতে হবে। তাহলে মানে এটা লোকাল এসইওর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। আচ্ছা, রিভিউজ। আচ্ছা, রিভিউজ অন বোথ দিস সাইটস এন্ড রিলেভেন্ট ডিরেক্টরিজ লাইক ইয়েল্প এন্ড আদার্স। সো রিভিউজ লোকাল এসইওর ক্ষেত্রে অনেক, মানে কাস্টমার রিভিউ, বিশেষ করে কাস্টমার রিভিউ অনেক হেল্প করে। আচ্ছা, এরপর লাস্ট কি, দ্য রাইট লোকাল সার্চ টার্ম। যেমন লোকাল এসইওর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই লোকাল এসইও কিওয়ার্ড গুলোতে আপনার কি থাকে, মানে অবশ্যই কোনো না কোনো একটা লোকেশনের নাম থাকবে। যেমন রেস্টুরেন্টস নিয়ার মি, কফি শপ নিয়ার মি, ব্র্যান্ড শু শপ নিয়ার মি, বা ব্র্যান্ড শু শপ ধানমন্ডি, খিলগা, বনানী, উত্তরা, এই টাইপের লোকেশনের নাম থাকবে। সো এই সার্চ টার্ম বা মানে অ্যাকুরেট লোকেশন ইনফরমেশন আপনার কিওয়ার্ডের মধ্যে বা কন্টেন্টের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, সো দ্যাটস অল। র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো ছিল। সো এসইও তে থিওরিটা একটু বেশি, এই থিওরি গুলো বুঝতে হবে, দেন প্র্যাকটিক্যালি করতে পারবেন। এই ব্যাপারগুলো যদি না থাকে তাহলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে কষ্ট হয়ে যাবে। সো থ্যাংক ইউ, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? আমি একটা লিঙ্ক দিয়েছিলাম। একটু জোরে বলবেন কাইন্ডলি। আমি একটা লিঙ্ক দিয়েছিলাম। উনি ইনবক্সে একটা লিংক দিয়েছে, ওইটা দিয়ে হয়তো কিছু প্রশ্ন করতেছে। আপনি প্রশ্নটা ইনবক্সে লিখে দিন, ইনকল মেসেজে লিখে দিন। আচ্ছা, এটা কি? উনি একটা ওয়েবসাইটের লিংক দিয়েছেন কিন্তু কিছু বলেন না। কাট আউট 8, হ্যাঁ। সো এটা কি? আচ্ছা, মাস্কিং সার্ভিস। আচ্ছা, কি বলেন? কোশ্চেনটা বলেন। হয়তো লিখতেছে স্যার, ওই ওনার কথা শোনা যাচ্ছে না তো, হয়তো লিখতেছে। হ্যাঁ, এটা স্যার, আমার এসইও একটা করা question যাবে ছিল। কিনা? হ্যাঁ, যাবে না কেন? অবশ্যই যাবে। স্যার, 17 মার্চ কি আমাদের ক্লাস হবে রোববার? রোববারে আমাদের ক্লাস কি হবে? এইটা এখনো জানতে পারিনি, মানে সরকারি ছুটি কিনা আর কি। মনে হয় সরকারি ছুটি থাকবে, বাট অফিসিয়ালি এখনো কোনো মানে ডিক্লারেশন আসেনি। হয়তোবা ছুটি থাকবে, মানে ছুটি থাকার মানে প্রবাবিলিটি বেশি। ওকে স্যার।
হ্যাঁ, এটা যাবে না কেন, অবশ্যই যাবে। কিওয়ার্ড রিসার্চ করে তারপরে হচ্ছে গিয়ে করতে হবে। আচ্ছা, সো আমি অ্যাটেন্ডেন্সটা স্যার আজকে আমার অনেক নেটের প্রবলেম হয়েছে, আমি মানে ক্লাসের টপিকসই বুঝতে পারি নাই। আচ্ছা, ভিডিওটা ভালো করে দেখেন। স্যার স্যার, ফাঁকে একটু আমার স্যার কথা আজকে ছিল। ক্লাসটা দরকার। জি বলেন। জি স্যার, আমি বলবো। হ্যালো। জি বলেন। জি স্যার, ওই আলিফের যে বিষয়টা বলছিলেন স্যার, ওইটা বাংলাদেশ থেকে কি আম, আমাদের কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, বা এটার মেথডটা কি আসলে? আমরা এটা ট্রাই করতেছি, পারতেছি না। না, বাংলাদেশে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে না। আমি বলেছিলাম কি, আমি বলেছিলাম যে চাইনিজ, যেহেতু আপনার চায়নাতে ফ্রেন্ড আছে, জি জি জি। সো সে তো চাইলে মানে এটাতে রিচার্জ করতে পারে, মানে তার তো কার্ড থাকার কথা বা ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথা। জি জি স্যার, আছে তো, কিন্তু সে তো পারবে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো আমরা টাকাটা কিভাবে দিব তাকে, এইটা হচ্ছে প্রবলেম স্যার। আপনারা টাকাটা কিভাবে দিবেন? জি স্যার। আচ্ছা, বাংলাদেশ থেকে তো আসলে এইভাবে মানে টাকা পাঠানোর কোনো সিস্টেম নাই। আলিপে ইউজ করে করা যায়, মানে সে যদি আপনার মানে চায়নাতে থাকে জি স্যার, আর সে চায়নাতে আছে। হ্যাঁ, আর যদি আপনি মানে ওই যে আলিপের আপনার ইউয়ান কিনতে পাওয়া যায়, আরএমবি, সো ওই আরএমবি আপনার বাইরের কারো থেকে কিনতে হবে। তার মানে সে অ্যাকাউন্ট খুললে আপনি যদি তার অ্যাকাউন্টে মানে টাকাটা দিয়ে দেন, তাহলে ইউয়ানটা কিনতে হবে আসলে। ও আচ্ছা আচ্ছা। এইভাবে আপনি টাকা দিয়ে দিতে পারেন আর কি। যেমন পেনিয়ার ডলার কিনতে পাওয়া যায়, আপনি ওইভাবে ইউয়ান কিনতে হবে। টাকা মানে এভাবে নেওয়ার কোনো সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। আর আপনি যে বলেছিলেন স্যার যে আপনার কিছু নেটওয়ার্ক আছে, বা আপনি কিছু মানে কারো কাছ থেকে আর কি প্রোডাক্ট আনেন টানেন মাঝে মাঝে, যদি কারো কোনো বিজনেস করতে ইচ্ছে হয় বা কেউ আনতে চায় আপনার সাথে যোগাযোগ করতে, সেই ব্যাপারে আসলে এই নেটওয়ার্কটা কিভাবে পেতে পারি স্যার? যদি আমরা ওইখানে ওদিকে না গিয়ে আমরা এদিক থেকে যদি আপনার কাছে কন্টাক্ট করে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আনতে চাই বাংলাদেশে, তাহলে কি করতে হবে আসলে? আচ্ছা, ওইটা যদি চান তাহলে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট কইরেন, মানে আমার সাথে আলাদা করে কন্ট্যাক্ট কইরেন, দেন কি আনতে চান বা কি সেটা আসলে আনা যাবে কিনা এগুলো দেখে তারপরে আমি আপনাকে জানাতে পারবো। জি জি স্যার, অবশ্যই। আমি আপনাকে মেসেঞ্জারে ইনবক্সে নক দিয়েছিলাম, হয়তো ব্যস্ত ছিলেন, এই জন্য খেয়াল করেন নাই। আচ্ছা, একটু আরেকটু নক আমি দিন। হুম, আচ্ছা জি স্যার, আমি আজকে আবার নক দিব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কাজী ওয়াসিফ উদ্দিন আছেন? এস এম সিয়াম, আমানুল নিশাত, জি স্যার, প্রেজেন্ট আছে। তারপরে পারভেজ আলম, আছি ভাইয়া। এমডি হাসান, ইমতিয়াজ হাসান, ইয়েস স্যার। তারপরে এমডি রেজাল করিম, ইয়েস স্যার। তারেকুল ইসলাম সাকিব, মোহাম্মদ আলী, মোহাম্মদ আল মামুন এখন আছেন? আছি। স্যার উনি ছিল, ওনার ওই যে আসছে। শারমিন রহমান স্বর্ণা, আরমান হোসেন, জি স্যার আছি।
তারপরে শাহরিয়ার রহমান জিসান, Yes, sir. এমডি ফয়সাল জমাদ্দার, Yes, sir. Asking, sir. আরিফুল ইসলাম লেমন, সিয়াম খান, জি আছি। শাকিল হোসেন, জুয়েল, আজিজুল হাকিম, ইয়েস স্যার। পীযূষ মাতব্বর, জি স্যার আছি। এমডি সাদিকুল ইসলাম সোহান, সাদিকুল ইসলাম সোহান, ফয়সাল ইসলাম, ইয়েস স্যার আছি। জাহিদুর রহমান আবিদ, সাকিব গাজী, রাশিদুল কবির, স্যার। শামিমা ফেরদৌস মালা, আচ্ছা জাহিদুল ইসলাম ফয়সাল, জাহিদুল ইসলাম ফয়সাল, জি আছি ভাইয়া। শামিমা ফেরদৌস মালা, জি ভাইয়া আছি। মেহেদী হাসান, ফাতেমাতুজ জোহরা, তারপর হচ্ছে গিয়ে নয়ন রয়, সোহানা রূপান্তি, প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা শরীফ মোহাম্মদ নাসরুল্লাহ, জি স্যার প্রেজেন্ট। এমডি সিফাতি মনজুর রহমান, এমডি তরিকুল ইসলাম, প্রেজেন্ট স্যার। খাদিজা হিয়া, প্রেজেন্ট স্যার। সাদিয়া আক্তার, নওশাদুল ইসলাম মিরাজ, এমডি নওশাদুল ইসলাম মিরাজ, মনোজ কুমার অধিকারী, উম্মুল খায়ের সালমা আছেন, আছে উনি স্যার। আছি ভাইয়া। জি স্যার উনি ছিল। ও আচ্ছা। কে এম নাসির উদ্দিন, এ কে খায়রুল ইসলাম, এমডি নাহিয়ান হাসান মুয়াজ, আফ্রিদি আহমেদ, ফাতেমা জাহান আশা, প্রেজেন্ট ভাইয়া। এমডি আরিফুর রহমান, জি আছি ভাইয়া। করিম আক্তার, মেহেদী হাসান, জান্নাতুল ফেরদৌসিমা, প্রেজেন্ট স্যার। তারপরে নাবিলা ফেরদৌস শিফা। প্রেজেন্ট স্যার। গতকাল তো প্রেজেন্ট ছিলেন নাকি? জি। আচ্ছা সো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আর কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না। নেক্সট আগামী কালকে তো শনিবারে তো ইংলিশ ক্লাস হবে, রবিবারে ক্লাস হবে কি হবে না সেটা হচ্ছে কি আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, অথবা আমি জানিয়ে দিব বা এসটিও থেকে জানিয়ে দিবে। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন। স্যার জি স্যার মুয়াজ আছে, ওনাকে মনে হয় অ্যাবসেন্ট দেওয়া হয়েছে। স্যার আমি তো আছি স্যার। আচ্ছা যে নাম তো ডেকেছি তখন তো রেসপন্স টু স্যার। স্যার জি বলেন। 44 দিকে মনে হয় স্যার। 43 স্যার। জি স্যার। হ্যাঁ দিয়েছি প্রেজেন্ট দিয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার খায়রুল ইসলাম 42 স্যার। 42 আচ্ছা আর কেউ? স্যার ফাতেমাতুজ জোহরাকে কি দেওয়া হয়েছে একটু দেখেন স্যার, উনি হাত তুলছে। হ্যাঁ দিয়েছি
প্রেজেন্ট আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।